গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায় এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা করার পরে তারপর তুমি বললো যে ভাইয়া এই অষ্টম অধ্যায়টা তোমার কাছে কেমন লাগে। সো যারা বর্তমানে ক্লাস 9-10-এ পড়তেছো, তোমরা সবাই চিন্তা করতেছো এই জিনিসটা, যে সবাই জানো যে ভাইয়া গণিতের ভিতরে সবচেয়ে কঠিনতম অধ্যায়গুলোর ভিতরে এই যে অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়টা কিন্তু অন্যতম। অর্থাৎ বৃত্ত অধ্যায় এমন কোনো স্টুডেন্ট নাই যার কাছে আসলে এই অধ্যায়টা কঠিন লাগে না। তাই আজকে আমি শুরুর দিকে তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যারা বর্তমানে ক্লাস 9-এ পড়তেছো অথবা ক্লাস 10-এ পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, ভাইয়ার আজকের এই ক্লাসটা দেখো, দেখবা বৃত্ত অধ্যায়টা তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ভাইয়া এই বৃত্ত অধ্যায়টা কিছু টেকনিক অ্যাপ্লাই করে তারপর কিন্তু আমরা শিখবো। গদবাদে আমরা শিখবো না। তুমি যদি এই অধ্যায়টা সারা দিন মুখস্থ করো তারপরও কিন্তু ভাইয়া তোমার মাথার ভিতরে ঢুকবে না। জাস্ট ভাইয়ার সাথে টেকনিকগুলো শিখো, ট্রিক্সগুলো শিখো, কিভাবে আমি অ্যাপ্লাই করি, কি কি শিখতে হবে, জাস্ট তুমি দেখো, একবার ক্লাসটা শুধু দেখো। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি আবারও বলতেছি, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া তোমাদেরকে, বৃত্ত অধ্যায় তোমার কাছে পানির মতো সহজ লাগবেই লাগবে। এটা ফার্স্ট আমি বলে রাখলাম। ওকে, তাহলে খেলা শুরু। আচ্ছা, তো খেলাটা শুরু করার জন্য আমাদের যেগুলো আসলে জানতে হবে, তোমরা জানো যে বৃত্ত অধ্যায়ে প্রায় 5টা অনুশীলনী আছে, এখানে অনেকগুলো উপপাদ্য আছে। দেখো ভাইয়া, আমি কিন্তু তোমাদের জন্য এই যে উপপাদ্যগুলো এখানে কিন্তু লিখে রেখেছি। আমরা কিন্তু এই উপপাদ্যগুলো কিন্তু করব, বাট করার আগে একটু খেয়াল করো যে কি কি নিয়ে আলোচনা করছে। যেমন এই অধ্যায়ে বৃত্ত আছে, বৃত্তচাপ, কেন্দ্রস্থকোণ, বৃত্তাস্থকোণ, নাম শুনছো না তোমরা? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তারপর বৃত্তের ছেদক ও স্পর্শক, তারপর হচ্ছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। আমরা সবকিছু নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে দেখো ভাইয়া, ফার্স্টে আসি আমরা। দেখো এই জায়গাতে যে বৃত্ত আসলে কি, আমি যদি তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে ভাইয়া বলো তো বৃত্ত কি, তোমরা বলবা একটা সুন্দর গোল্লা আছে বৃত্তের ক্ষেত্রে, বা তোমরা ফার্স্টে যেটা বলবা যে ভাইয়া প্রথমে একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু, এবং এই বিন্দুটাকে ধইরা আমরা আমাদের জ্যামিতি বক্সে যে এটা আছে আমরা খুব সুন্দরভাবে এভাবে একটা গোল্লা দিয়ে থাকি, এটা কি বলা হয় ভাইয়া? বৃত্ত, রাইট? তার মানে আমরা বুঝতে পারলাম যে বৃত্তের ক্ষেত্রে একটা কেন্দ্র আছে। বৃত্তের কি আছে? এই যে দেখো, বৃত্তের কিন্তু একটা কেন্দ্র আছে, এটা অলওয়েজ মাথায় রাখবা। ওকে, কি বলেছি? বৃত্তের কি আছে? একটা কেন্দ্র আছে। দাঁড়াও আমি এটা একটু বড় করি তোমাদের বোঝার জন্য যাতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তো এই যে এটাকে কি বলা হয়? কেন্দ্র। এখন এই কেন্দ্র দিয়া তুমি যেই দিকে যাবা ওটাকে জানি কি বলে? ওটাকে বলা হয় ভাইয়া ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধ। দেখো আমি যদি কেন্দ্র দিয়া এই দিকে যাই তাহলে এটা হচ্ছে কিন্তু ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ। আর তুমি যদি একটু ভালো করে তাকাও, সচরাচর সৃজনশীল বলো, শর্ট প্রশ্ন বলো, এমসিকিউ বলো, সব জায়গাতেই এই বৃত্তের কেন্দ্রটাকে অলওয়েজ এই ও বিন্দু ধরে ভাইয়া, ও ধরে, তাই না? আচ্ছা, তো বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেই দিকে যাবা এটাকে ভাইয়া বলা হয় কি? ব্যাসার্ধ। তোমাদের কিন্তু পরিমিতি অধ্যায় আছে না? তো পরিমিতিতে কিন্তু ব্যাসার্ধকে জানি কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। আর তুমি দেখো এই যে কেন্দ্রটা না, কেন্দ্র যদি আমি এই পাশ থেকেও যদি আঁকা শুরু করি, দেখো এই যে বৃত্তের যে কেন্দ্র আমি এই পাশেও দিলাম। এখন বলো তো এই পুরোটাকে কি বলা হয়? তো অলওয়েজ মাথায় রাখবে, এটা তোমরা সবাই কিন্তু জানো, বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেই দিকে যাবা এটাকে আমরা বলতে পারি কি? ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। এটা মাথায় রাখবা। তো এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যে এই পাশে আসছো, তার মানে এটাকে আমি কি বলতে পারি ভাইয়া? এটাকে আমি বলতে পারি ব্যাসার্ধ। ওকে, এখন দেখো তো বৃত্তের এই যে কেন্দ্র, এই বৃত্তের এক পাশ থেকে অন্য পাশে এই পুরোটাকে আমরা কি বলতে পারি? পুরোটাকে কি বলা হয় ভাইয়া? ব্যাস বলা হয়। এটা সবাই জানো কম বেশি, যে এই পুরোটাকে আমরা কিন্তু ভাইয়া বলতে পারি ব্যাস। ওকে, তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের ভিতরে পার্থক্যটা তুমি বুঝতে পেরেছো যে ভাইয়া বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে যাবা ওটাকে বলা হয় ব্যাসার্ধ, আর এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া ব্যাস। পরিমিতিতে তোমরা দেখবা, তোমাদেরকে আমি শিখাবো যে ভাইয়া ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে আর ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করে। তুমি বলো ভাইয়া 2r কেন হয়? দেখো তুমি এই ব্যাসার্ধকে যদি r দ্বারা প্রকাশ করো, সাপোজ ভাবো, তাহলে এই ব্যাসার্ধটাকেও তোমার r দ্বারা প্রকাশ করতে হবে, রাইট? এটা আর এটা আর যোগ করলে কি হয়? 2r। তার মানে ব্যাসকে কিন্তু আমি বলতে পারি ভাইয়া 2r
রাইট? সো আপাতত এখন শেখা লাগবে না, এতটুকু মাথায় রাখো যে বৃত্তের ব্যাসার্ধ কতটুকু বা ব্যাস কোনটাকে বলা হয়, এতটুকু ক্লিয়ার? ফাইন। এখন তুমি একটু ভাইয়া ভাবো, আমি আবার আরেকটা চিত্র আঁকতেছি। ধরো এটা হচ্ছে আরেকটা বৃত্ত। আমি কি বলেছি ভাইয়া, মাথায় রাখবা এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র দিয়ে যেদিকে যাবা, আমি যদি এদিকে যাই এটা একটা ব্যাসার্ধ, আমি যদি এদিকে যাই এটা একটা ব্যাসার্ধ, এদিকে যাই ব্যাসার্ধ, এদিকে যাই ব্যাসার্ধ, এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, তুমি যে কোনো দিকে যাবা এগুলো হয়েছে কিন্তু তোমার ব্যাসার্ধ। আর মাথায় রাখবা এই বৃত্তের কেন্দ্র থেকে এইখানে ব্যাসার্ধ যতটুকু, এইখানেও সেম মাপ ততটুকু, আবার এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যদি এই পর্যন্ত এটার মান যদি হয় ধরো 2 সেন্টিমিটার, সাপোজ 2 সেন্টিমিটার, সাপোজ একটু মনে মনে ভাবো, তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, প্রত্যেকটাই কিন্তু 2 সেন্টিমিটার। তার মানে আমরা কি বুঝতে পারলাম বলতো, যে ভাইয়া বৃত্তের কেন্দ্র থেকে তুমি যেদিকে যাবা এই যে ব্যাসার্ধগুলা, এই ব্যাসার্ধ কিন্তু সবসময় সমান হয়। ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? তো বৃত্তের ব্যাসার্ধ কি সমান, বৃত্তের ব্যাসার্ধ কি সমান। আমি আরেকটু তোমাকে বুঝাই, দেখো ভাইয়া, ধরো এটা একটা বৃত্ত, তাই না? ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে কিন্তু এইটা। এখন কেন্দ্র দিয়া তুমি যদি এদিকে আসো এটা কি একটা ব্যাসার্ধ, আবার কেন্দ্র দিয়ে তুমি যদি এদিকে আসো এটা কি একটা ব্যাসার্ধ। তাহলে ধরো এটা হচ্ছে ও, এটা ধরো হচ্ছে এ, এটা ধরো হচ্ছে সাপোজ বি, সাপোজ। এখন আমি বলতে পারি না ভাইয়া এই ও এ আর ও বি সমান? পারি কি পারি না? তুমি বলবা। আমি বলতে পারি না এই ও এ আর ও বি সমান। কেন? কারণ ও এ এটাও একটা ব্যাসার্ধ, ও বি ওটাও একটা ব্যাসার্ধ। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে তুমি যেই দিকে যাবা এই ব্যাসার্ধগুলা কিন্তু সবসময় সমান। আমার কথা ক্লিয়ার? আমি কিন্তু বলতে পারি এখান থেকে যে ও এ ইকুয়াল ও বি, অর্থাৎ ও এ আর ও বি সমান। আমি লিখতে পারি না? তুমি বলো আমি কি এখানে কোথাও ভুল লিখছি? আমার কি কেউ বলতে পারবে যে রিফাত তুমি কেন ভুল লিখেছো? কারো কি সাহস আছে এই কথা বলার? নো, কারণ আমি লজিক দিয়ে কাজ করছি। ভাইয়া এতটুকু ক্লিয়ার? আমি আশা করি বুঝতে পেরেছ। তো এটাকে বলা হয় ভাইয়া ব্যাসার্ধ। এখন তুমি দেখো আর একটা চিত্র একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে কিন্তু ভাইয়া বৃত্ত, হ্যাঁ? এখন আমরা জানি বৃত্তের মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় তোমার কেন্দ্র। তুমি কেন্দ্র দিয়ে যেদিকে যাবা সেটা হচ্ছে কিন্তু তোমার ব্যাসার্ধ, তাই না? এখন এই কেন্দ্র পুরোটা যদি তুমি যাও, কেন্দ্র দিয়ে যদি পুরোটা যাও সেটাকে কিন্তু ভাইয়া বলা হয় ব্যাস। কিন্তু এই কেন্দ্র বাদ দিয়ে তুমি যদি যাও ওটাকে কি বলা হয়? ফর এক্সাম্পল ধরো আমি কেন্দ্র বাদে আমি এখানে একটা রেখার মতো টানলাম, তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো? এটাকে ভাইয়া বলা হয় জ্যা। এটাকে কি বলা হয়? জ্যা। অলওয়েজ মাথায় রাখবে এটার নাম কি? এটার নাম হচ্ছে কিন্তু ভাইয়া জ্যা। অর্থাৎ কেন্দ্র ছাড়া বৃত্তের ভিতরে কেন্দ্র ছাড়া যে রেখাটা তুমি পাবা ওটাকে বলা হয় জ্যা। তার মানে আমি যদি এখানে একটা আঁকি তার মানে এটাও হচ্ছে কিন্তু একটা জ্যা, তাই না? আমি যদি ধরো এইভাবে আঁকি তার মানে এটাও কিন্তু একটা জ্যা। আমি ধরো সাপোজ এইভাবে আঁকলাম, এটাও কিন্তু ভাই একটা জ্যা। রাইট? আমার কথা বুঝতে পেরেছো? এগুলো কি? এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু তোমার জ্যা। মাথায় থাকবে। তার মানে বৃত্তের কেন্দ্র বাদে আমি যদি চিন্তা করি, একটু চিন্তা করো, বৃত্তের ভিতরে কেন্দ্র বাদে বাকি 2 বিন্দুর সংযোগস্থলকে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই 2 বিন্দুর সংযোগস্থলকে বলা হয় জ্যা বলা হয়। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? জ্যা, তারপর ব্যাস, তারপর আর হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। এই 3টা জিনিস বুঝতে পেরেছো? দেখো তোমরা যদি একটু বইটা খোলো, বইটা খুললে যে উপপাদ্যগুলো দেখতে পারবা। প্রথমে আমি যদি বলি 8.1 এর কথা, 8.1 এর যে উপপাদ্যগুলো আছে এগুলো যদি ভাইয়া তুমি জানতে চাও, আমি এখানে যে 3টা বিষয় শিখাইলাম, ব্যাস, ব্যাসার্ধ এবং জ্যা, এই 3টা জিনিস জানলেই এনাফ। ওকে? তাহলে দেখো এখন আমরা কিন্তু ডিরেক্টলি চলে যাব উপপাদ্যের ভিতরে। সবাই একটু ভাইয়া বইটা খোলো, দেখো একটু খেয়াল করো উপপাদ্য 17তে কি বলছে। দেখো এই যে উপপাদ্য এবং সম্পদ্য, তোমরা কিন্তু আগের ক্লাসে ক্লাস 8 বলো, ক্লাস 7 বলো, তোমরা শুনছো না যে ভাইয়া জ্যামিতির ক্ষেত্রে সম্পদ্য আছে আর উপপাদ্য আছে, তাই না? সম্পদ্য যদি তুমি বা উপপাদ্য যদি তুমি সলভ করতে চাও তাহলে তোমার 4টা জিনিস লাগে। কি কি জানি? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। মনে আছে? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। আবার সম্পদ্যের ক্ষেত্রেও সেম। ওকে? তো ওই জিনিসগুলো এখন তো তুমি ডাইরেক্ট লিখতে পারবা না যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন। এখন কিন্তু ওই সিস্টেমটা নাই আগের মতো। ঠিক আছে? এখন তোমার কি লেখা লাগবে? দেখো এই যে উপপাদ্য 17টা তুমি দেখতে পারতেছ, খেয়াল করো, এটা কিন্তু একটা উপপাদ্য। হ্যাঁ, তো এই উপপাদ্যে এই যে পুরো যে লাইনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভাইয়া সাধারণ নির্বাচন।
এরপরে তোমরা দেখবা তোমাদের বইয়ের ভিতরে শুরু করছে যে মনে করি এটা 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 যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি একটা বৃত্ত, এই যে লেখাটা এটাকে বলা হয় বিশেষ নির্বাচন। এরপরে কি অঙ্কন, এবার তুমি দেখবা অঙ্কন লেখা, অঙ্কনেতে এই চিত্র আঁকবে। তারপর কি ভাইয়া প্রমাণ, কারণ উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণ আর সম্পদের ক্ষেত্রে অঙ্কনের বিবরণ। আচ্ছা আমরা সামনে শিখবো। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করো উপপাদ্য 17 যে বলছে কি বৃত্তের কেন্দ্র আমরা জানি, সাপোজ তোমাদের সুবিধার্থে আমি একটু চিত্রটা এখানে দিয়ে রাখছি। হ্যাঁ তুমি খেয়াল করো, বৃত্তের এটা হচ্ছে তোমার কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, ব্যাস ভিন্ন কোনো জ্যা, এটা দ্বারা কি বোঝায়? কেন্দ্র তো তুমি বুঝছো, ব্যাস ভিন্ন মানে কি? ব্যাস হয় কখন? যখন কেন্দ্র দিয়ে কোনো কিছু যখন যাবে ওটাকে আমরা বলবো কিন্তু ভাইয়া ব্যাস। তাহলে কেন্দ্র দিয়ে তো যায় না, এজন্য বলছে ব্যাস ভিন্ন যা। এই যে এবিটা হচ্ছে কিন্তু ব্যাস ভিন্ন যা, এর মধ্যবিন্দু তার মানে ব্যাস ভিন্ন যা, এই যা এর মধ্যবিন্দু হয়েছে এইটা, এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তার মানে বৃত্তের কেন্দ্র থেকে এইটার মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এই যে রেখাটা, এটার কথাই কিন্তু বলছে যে ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এই যে জ্যাটা এটার উপরে কিন্তু লম্ব। একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের বইয়ের ভিতরে কিন্তু সুন্দরভাবে আছে একটা লম্বের একটা চিহ্ন আছে। এই যে দেখো এটাকে বলা হয় তোমার লম্বের চিহ্ন। এটা কি কে জানো বলো? এই যে চিহ্নটাকে আমি কিন্তু বলতে পারি এটা কিন্তু একটা লম্বের চিহ্ন। এটা দ্বারা কিন্তু বোঝায়, আমি যদি লিখি আমি কিন্তু লিখতে পারি যে ভাইয়া ও এম লম্ব তারপর হচ্ছে কিন্তু এ বি। অলওয়েজ মাথায় রাখবা এই লাইনটা দ্বারা আসলে কি বোঝায়, এই জিনিসটা একটু খেয়াল করো। এই লাইনটা যখন আমি লিখবো বা তুমি যখন লিখবা তখন মাথায় রাখতে হবে যে ওএমটা এবির উপরে লম্ব। দেখো ওএমটা এবির উপরে লম্ব, খেয়াল করো এই ওএমটা এবির উপরে লম্ব, যাকে তুমি এই চিহ্নের পরে দিবা ওইটার উপরে লম্ব। ক্লিয়ার? এটা কিন্তু তোমার লম্বের চিহ্ন। তার মানে আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। শোনো, আমরা যদি এই উপপাদ্যটা প্রমাণ করতে চাই আমরা মোটামুটি 2টা স্টেপে করব। আমরা প্রমাণে গিয়ে 2 স্টেপে কিন্তু ভাইয়া শিখবো বা করব, এবং এই যে 2টা স্টেপ এমন ভাবে ভাইয়া তুমি শিখবা, এমন ভাবে তোমার শিখতে হবে লাগলে টানা তুমি মুখস্থ করবা। কেন জানো? কারণ এই 2টা স্টেপ তুমি যখন সৃজনশীল সলভ করতে যাবা, তুমি যখন শর্ট প্রশ্নগুলা আমি তোমাকে যখন সলভ করাবো তখন দেখবা এই 2 স্টেপ যে তোমার এমন কোনো সৃজনশীল নাই এই ক্যাটাগরি যে সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা না। এখানে যে 2টা নিয়ম শিখাবো সবগুলাই তুমি অ্যাপ্লাই করতে পারবা, দেখবা সবগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা। বৃত্ত অধ্যায়ের মজাই কিন্তু এইটা, তুমি একটা বার শিখো তারপর তুমি মজাটা ধরতে পারবা। এখন তুমি পারবা না। এখন দেখো ফার্স্টে তো এটা গেল আমাদের সাধারণ নির্বাচন। এখন আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো? যে মনে করি, এটা লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। মনে করি কি ভাইয়া ও কেন্দ্র বিশিষ্ট না? তুমি নিজে ইচ্ছা করলে বানায় লিখতে পারো, একটু যদি ভালো করে বুঝো। দেখো ও কেন্দ্র বিশিষ্ট, লেখো যে ও কেন্দ্র বিশিষ্ট, এটা কিন্তু এ বি সি পুরাটা কিন্তু একটা বৃত্ত। তাহলে লেখো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে। খেয়াল করো এ বি সি বৃত্তে। এই যে দেখো এই যে এ বিটা কি বলো তো? এ বি হচ্ছে কিন্তু ব্যাস ভিন্ন যা। তাহলে লেখো এ বি ব্যাস ভিন্ন যা, ব্যাস ভিন্ন যা। এ বি কি? এ বি হচ্ছে কিন্তু ব্যাস ভিন্ন যা। এবার লেখো এবং, তোমরা লেখো ভালো করে, এবং ভাইয়া কি বলো? এবং হচ্ছে কিন্তু আমি যদি বলি ও এ এবং ও, এই যে ও বি, এটা কি? ও এবং ও বি কি? ব্যাসার্ধ। লেখো এবং ও এ ও বি হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। জাস্ট তুমি বানিয়ে লিখবা, তোমার বইয়ের সাথে যে মিল থাকতে হবে এরকম কিচ্ছু না এখানে। জাস্ট তুমি বানিয়ে লিখবা। এই চিত্রটা তো আমি আগেই দিছি, বাট চিত্র তো এভাবে থাকবে না। তোমার আসলে এটা দেখার পর তারপর তোমার আন্দাজ করতে হবে। আমার কথা বুঝতে পেরেছ? এবার লাগবা কি? যে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা, এই লাইনটা লিখতেই হবে প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে। যে প্রমাণ করতে হবে যে ভাইয়া তোমার কি প্রমাণ করতে হবে? যে এই যে জিনিসটা যে বলছে কি যে মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, তার মানে এই যে ওএমটা লম্ব কার উপর? এবির উপর। এই এবি, এই জিনিসটা প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে তোমার লিখতেই হবে ভাইয়া, লিখতেই হবে, মাস্ট লেখা লাগবে। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? বলো, তুমি বলো। আমি বানিয়ে লিখছি না? বানিয়ে তোমার নিজের মতো করে ঠান্ডা মাথায় লাগবে, কিন্তু এখানে কিছু পয়েন্ট আছে। যেমন এই মনে করি এই জিনিসটা লিখতে হবে, এবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই জিনিসটা কিন্তু লিখতে হবে, এবার ভিতরে যা লেখো, আর লাস্টে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা যেটা তোমাকে প্রমাণ করতে বলবে এটা তোমার লেখাই লাগবে। যেহেতু তুমি সৃজনশীল সমাধান করবা তার মানে সেখানে কিন্তু সুন্দরভাবে এগুলো লেখাই থাকবে, তুমি দেখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। টেকনিকগুলো শিখে রাখো। ওকে, এরপর আসি কিন্তু ভাইয়া, তাহলে এই গেল সাধারণ নির্বাচন, এই গেল বিশেষ নির্বাচন, এখন আসি কিন্তু ভাইয়া অঙ্কন।
খেয়াল করো, এখন আমরা কি করব, অঙ্কন করব। অঙ্কনের ক্ষেত্রে তুমি দেখবা এই জিনিসটা যে তুমি এখানে ও এ আর ওবিটা যোগ করো। লেখো যে ও এ কমা ও বি কি করি, যোগ করি। এতটুকু তুমি লেখো। এতটুকু লেখার পরে ঠান্ডা মাথায় এই চিত্রটা তোমার আঁকতে হবে। আঁকো ঠান্ডা মাথায় ভাইয়া, তোমার এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। আঁকছো? বলো, ঠান্ডা মাথায় এই চিত্রটা তোমার আঁকতে হবে। সবাই আঁকছো? সবাই আঁকছো তো? আচ্ছা, যদি এঁকে থাকো, এখন তুমি কি লিখবা ভাইয়া, প্রমাণ লেখো। এখন আমি লিখবো প্রমাণ। এখন এই প্রমাণের ক্ষেত্রে এটা সমাধান করার জন্য আমরা 2 ধাপে করব। ধাপ আছে, দেখবা ধাপ 1 লেখা, ধাপ 2 লেখা। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমি লিখবো হচ্ছে কিন্তু ধাপ 1। ধাপ 1, একটা জিনিস ভালো করে চিন্তা করো ভাইয়া, তুমি এটার ভিতরে কোনো কিছু লক্ষ্য করতে পারতেছো? দেখো এখানে কিন্তু ও এ এম, দেখো ও এ এম এই একটা ত্রিভুজ, আবার ও বি এম এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ কিন্তু। এই ও এ এম এই একটা ত্রিভুজ, আবার ও বি এম এই একটা ত্রিভুজ। এখন তোমাদের বোঝানোর জন্য আমি এক্সট্রা ভাবে একটু লিখতে চাই বা জিনিসটা তোমাকে একটু বোঝাতে চাই। দেখো ভাইয়া, দেখো এখানে তুমি যদি ভালো করে তাকাও তাহলে দেখতে পারবা এই যে জিনিসটা এখানে ও আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এম আছে। তুমি সাপোজ এই জিনিসটা এখানে একটু চিন্তা করো। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই যে ও এ এম এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? আবার দেখো ও বি এম এটাও কিন্তু একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ভিতরে কোনো কিছু তুমি লক্ষ্য করতে পারতেছো? অবশ্যই। তুমি দেখো, আমি কিন্তু বলতে পারি এই ও এ আর এই ওবিটা কিন্তু সমান। এটা কিন্তু আমি বলতে পারি, কারণ এখানেও যতটুকু এখানেও ততটুকু, ও এ আর ওবি কিন্তু সমান, রাইট? আচ্ছা, এবার দেখো এই এ এম যতটুকু, আবার বি এমও কিন্তু ততটুকু। এ এম এর পরে কিন্তু এম, তার মানে বি এর পরে কিন্তু এম হবে। তার মানে আমি লিখতে পারি এম আর বি এমটাও কিন্তু সেম, রাইট? আবার তুমি দেখো এই ও এম, তার মানে মাঝখানেরটা কি হবে? আমরা তো জানি, আমরা যদি এটা একটা ত্রিভুজ চিন্তা করি, এটা হয় অতিভুজ, এটা হয় ভূমি, এটা হয় লম্ব। তো লম্বর ক্ষেত্রে দেখো আমি কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলবো ও এম সমান সমান, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রেও আমি বলবো কিন্তু ও এম, আর ও এম তো সমানই। আমি এই 3টা জিনিস লিখতে পারি না ভাইয়া? বলো, তুমি বলো, এই 3টা জিনিস আমি লিখতে পারি না? অবশ্যই কিন্তু আমি পারি। এই ছোট্ট জিনিসটা তুমি দেখতে পারবা যে তোমার কতগুলা সৃজনশীলে তোমার এই জিনিসটা সেম। আমি এই যে ধাপ নাম্বার 1 এখন যা লিখবো, এগুলো কতগুলা সৃজনশীলে তোমার লেখা লাগবে তার কোনো হিসাব নাই। তার মানে তুমি এমন ভাবে শিখবা যাতে করে সবগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, তাহলে ফার্স্টে দেখো ধাপ 1-এ। তো ধাপ 1-এ আমরা কি লিখবো, যে দেখো যে ও এ এম এটা কিন্তু একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে একটা চিহ্ন দিতে হয়, যে চিহ্ন দিলাম, ত্রিভুজ ও এ এম এবং ভাইয়া এই যে ও বি এম, লেখো ত্রিভুজ ও বি এম এ, এতটুকু দিচ্ছ কমা। এখন দেওয়ার পরে আমি কিন্তু বলতে পারি ভাইয়া এই ও এ আর ও বি সমান, এই যে এইটা আর এইটা কিন্তু সমান, এইটা আর এটা কিন্তু সমান। লেখো ও এ সমান সমান ও ভি। এখন এই যে কেন সমান হইলো, এটা কিন্তু তোমার একটু ঠান্ডা মাথায় লিখে দিতে হবে সাইডে। এই জিনিসটা একটু লিখে দিতে হবে, কারণ এটা যদি তুমি না লেখো স্যারেরা মার্ক অনেক কমাই দেবে। ঠিক আছে, আমরা তো মেইনলি অতএব লেখি কিন্তু এইভাবে, তাই না? এই জিনিসটাকে একটু ঘুরায় লেখো, এই অতএবটাকে ঘুরায় লেখো, তাহলে এইভাবে হবে। এইভাবে হবে না? তো আমাদের কিন্তু এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় ধরো, এইখানে ব্র্যাকেট দিয়ে এবার এইভাবে কিন্তু দিতে হবে। এই যে এইভাবে, এটা কেন হয়েছে বলো তো? আমরা নিজের চোখে দেখতে পারতেছি, এগুলো সোজা। তুমি দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেই দিকে যাবা ওটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কিন্তু সমান। তার মানে এই যে দেখো ও এ এটা একটা ব্যাসার্ধ, ও বি এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। তার মানে তুমি লিখবা যে বৃত্তের, দেখো বৃত্তের ব্যাসার্ধ সমান। বলো, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? বলো, এই যে জিনিসটা আমি যে লিখলাম ভাইয়া, দেখো এই যে জিনিসটা যে আমি লিখলাম, এতটুকু তোমার বুঝতে কি অসুবিধা হয়েছে? আই হোপ তোমাদের পুরো জিনিসটা পানির মতো ক্লিয়ার। তো আমাদের গেল ও এ সমান সমান ও বি। আবার দেখো এম সমান সমান বি এম, আমি কিন্তু লিখতে পারি না। বলো এ এম সমান সমান বি এম। এখন তুমি বলবা যে ভাইয়া এইটা আর এইটা কেন সমান হইল? এই এমটা কিন্তু হচ্ছে একটা মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু যদি হয় তখন কিন্তু দুই পাশ কিন্তু সমান হয়। তাহলে তুমি চাইলে একটু ঠান্ডা মাথায় লিখে দিতে পারো যে এম কার মধ্যবিন্দু? পুরো এ বির। তাহলে লিখতে পারো এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, বলো এতটুকু ভাইয়া ক্লিয়ার? তুমি বলো যে ভাইয়া এতটুকু তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়েছে? আই হোপ তোমরা সকলে কিন্তু বুঝতে পেরেছো। এরপরে কিন্তু ও এম সমান সমান ও এম, আমি কিন্তু এটা সিম্পলি আমি কিন্তু লিখতে পারি যে ও এম সমান সমান ও এম। অতএব
অতএব যেহেতু আমরা দেখতে পারতেছি সবগুলো সমান, মাথায় রাখবা যে দুইটা ত্রিভুজের সবকিছুই যদি সমান হয় তাহলে তোমার ফাইনালি লিখতে হবে কিন্তু সর্বসম। সর্বসম কি দেখো, আমি এখন লিখবো অতএব যে ও এ এম, হ্যাঁ, সমান সমান দিয়া উপরে যদি এভাবে একটা চিহ্ন দাও, এটাকে আমি কিন্তু বলতে পারি সর্বসম। ঠিক আছে, সর্বসম ত্রিভুজ ও বি এম। মাথায় থাকবে যে এখানে দুইটা ত্রিভুজে কিন্তু সর্বসম। এরপরে ফাইনালি আর একটা লাইন তোমার কিন্তু ভাইয়া লিখতে হবে, সেটা হচ্ছে কোণ। দেখো যেহেতু দুইটা ত্রিভুজের সমান, তার মানে অবশ্যই এই কোণ আর এই কোণ অবশ্যই সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এই দুইটা কিন্তু সমান। তা আমি লিখতে পারি ও এম এ, আমি লিখতে পারি যে অতএব কোণ ও এম এ ইকুয়াল, আমি কি লিখবো ও এম বি, বা কি লিখবো ও এম বি। লেখো কোণ ও এম বি। এতটুকু ভাইয়া বুঝতে পেরেছো? দেখো অর্থাৎ এইটা আর এইটা সমান। একটা জিনিস মাথায় রাখবা কোণের ক্ষেত্রে, সাপোজ আমি একটু তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো এখানে যে আমি লিখলাম যে কোণ ও এম এ, এই যে দেখো এই যে কোণটার দিকে তাকাও, অলওয়েজ মাথায় রাখবা যে কোন কোন জায়গায় থাকে। অলওয়েজ মাথায় রাখবা এই যে লেখার ভিতরে মাঝখানে যে আছে ওইটাই কিন্তু কোণ বোঝায়। মাঝখানে এম আছে তার মানে কোণ কিন্তু এই যে দেখো এম এর এখানে। আবার আমি যদি পরেরটার ক্ষেত্রে লিখি সেম ভাবে, এই যে দেখো কোণ ও এম বি, মাঝখানে কি আছে ভাইয়া এই এম আছে, আবার এই যে দেখো এখানে কিন্তু কোণ বুঝাইছে। এটা মাথায় রাখবা, যখন তুমি এগুলা লিখবা মাঝখানে যে থাকবে ওইটাই কিন্তু কোণ বোঝাবে। ডাউট ক্লিয়ার? এতটুকু ভাইয়া বুঝতে পেরেছো? আই হোপ তোমাদের এতটুকু ক্লিয়ার। এই ধাপ একটা টানা মুখস্থ করবা, আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কারণ কেন মুখস্থ করতে বলছি টানা, বিকজ এগুলা কিন্তু সৃজনশীলে আমরা অ্যাপ্লাই করবো। সেম জিনিসই কিন্তু আমরা সৃজনশীলে অ্যাপ্লাই করবো। ওকে ভাইয়া, পানি বলো, এতটুকু পানি এই গেল আমাদের ধাপ 1। এরপর আসি কিন্তু ধাপ নাম্বার 2। দেখো ধাপ 2, ওকে ধাপ 2। ধাপ 1 যদি আমাদের পুরোটা পানি হয়, এখন আমরা ধাপ 2টা একটু খেয়াল করব। তো ধাপ 2 এ কি বলছে? এখন তো ইজি, যেহেতু আমরা ধাপ 1 এ কোণ দুইটা সমান পাইছে, এই যে কোণ দুইটা যেহেতু সমান, তার মানে কোণ দুইটা যদি সমান হয় তার মানে এটা এমনিতেই সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ যদি হয় তার মানে সেটা এমনিতেই লম্ব বোঝায়। ঠিক আছে, সো তারপর আমরা একটু ভালো করে লিখবো যে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ। দেখো লেখো যেহেতু কোণদ্বয়, তুমি বলবা যে ভাইয়া কোণদ্বয় দ্বারা কি বোঝায়? এখানে দুইটা কোণ বুঝাইছে। এই যে দেখো আমি যে দুইটা কোণ লিখছি, এই একটা কোণ, এই একটা কোণ, এই যে দুই পাশে দুইটা কোণ, তার মানে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল, এতটুকু লেখছো। যেহেতু কোণদ্বয়, ভাইয়া একটু কমেন্টে আমাকে জানিও, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণও সমান। এদের পরিমাণ কি বলো? এদের পরিমাণ সমান। ক্লিয়ার? বলো পানি এতটুকু বুঝতে পেরেছো? এদের পরিমাণও কিন্তু সমান। পরিমাণ দ্বারা কি বোঝায়? তার মানে আমি কিন্তু লিখতে পারি একটা কোণ আমি লিখছি কোণ ও এম এ, তাহলে তুমি লেখো যে কোণ ও এম এ এইটা, এই কোণটা সমান আমি লিখতে পারি কোণ ও ভি এম। দেখো যে কোণ ও ভি এম বা ও এম ভি আমি কিন্তু লিখতে পারি, তাই না? ও এম ভি অর্থাৎ এই কোণের মান কত? এক সমকোণে কত? 90 ডিগ্রি। আবার এটাও কিন্তু তোমার এক সমকোণ, তার মানে ইকুয়াল আমি দিতে পারি এক সমকোণে মানি কত ভাইয়া? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটা অবশ্যই লম্ব। তাহলে ফাইনালি তুমি লিখে দেবা অতএব ওই যে ওএম, এই ওএমটা এবির উপরে লম্ব। তাহলে দেখো অতএব আমি কিন্তু লিখতে পারি এখন যে ভাইয়া যে ওএমটা কার উপরে লম্ব? এবির উপরে লম্ব। এটা কিন্তু প্রমাণ করতে বলছে, তার মানে তুমি এখন লিখে দেবা প্রমাণিত, লিখে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা। পানি আমাকে একটু কমেন্টে জানা, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট ভাইয়া চেক করবো। পানি কিনা ভাইয়া বলো, পানি কিনা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপর দেখো ভাইয়া পরেরটা, নেক্সট। তো আমাদের এটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল, রাইট? উপপাদ্য 17 কিন্তু আমাদের ডান। এখন এইখানে কোনটা মনে রাখবা? আমি একটু স্টার দিয়ে রাখি, দিই ভাইয়া। এই জিনিসটা ধাপ 1টা আমি স্টার দিলাম, টানা মুখস্থ রাখবো ভাইয়া, কারণ আমাদের পরবর্তী দেখবা না, পরবর্তী উপপাদ্যগুলো কিন্তু আমাদের লাগবে। এতটুকু ক্লিয়ার? পুরোটাই পানি। যদি কারো অসুবিধা থাকে ক্লাস পরবর্তীতে তুমি একটু ব্যাক করে দেখে আসবা, ওকে ভাইয়া? আচ্ছা দেখো, এটা দেখো উপপাদ্য 18তে কি বলছে? বৃত্তের সকল সমান জ্যা,
এই যে দেখো এখানে আমি এটা যদি একটু বড় করে তোমাদেরকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এই যে এ বি এটা কিন্তু একটা জ্যা, সিডি এটাও কিন্তু একটা জ্যা, তাহলে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে কেন্দ্র থেকে এইটা আর এইটা এটা কিন্তু সমদূরবর্তী। এখন তোমাকে প্রমাণ করতে বলছে এই যে ওএফ আর ওই এখানে মান যতটুকু এখানেও কিন্তু সেম মান, এই জিনিসটা কিন্তু তোমাকে প্রুভ করতে বলছে। সেম ভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, আমরা কি চিন্তা করব, একটু আগের মতো আমরা এই যে ধাপ একে আমরা যা করছি না, ধাপ একে আমরা যা করছি না, এই যে দেখো এই জিনিসটাই কিন্তু আমরা এখন লিখবো। দেখো আগে একটু কাহিনীটা দেখো তো, তুমি একটু খেয়াল করো, তুমি একটা কাজ করো, ধাপ 1 আর ধাপ 2 মাঝখানে রাইখা ধাপ 3 লেখো। তোমরা ধাপ 3 লেখো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। সবাই ধাপ 3 লেখো। কেন লেখবা, এখানে একটু মাঝখানে ফাঁকা রাখো। সাপোজ আমি ধাপ এখানে 3 লিখলাম, ধাপ 3 কেন আমি বুঝাচ্ছি। তো ধাপ 3-এ তুমি দেখো আমরা কি করব, ওই যে দেখো ও এ ই এটাও কিন্তু একটা ত্রিভুজ, আবার ও সি এফ এটাও কিন্তু একটা ত্রিভুজ। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, আমরা কি তা জানি, তুমি বলো। আমি লিখবো কি, যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ লেখো, ও সি এফ এ লেখছো এতটুকু। এখন দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি সব কিছুই সমান, তার মানে ওই আগেরটার মতো আমি লিখতে পারি ও এ সমান সমান ও সি, এটা কিন্তু সমান, এটা কিন্তু সমান। আমি লিখতে পারি কি, ও এ সমান সমান ও সি, এটা কিন্তু আমি লিখতে পারি। আবার এ ই সমান সমান সি এফ লেখো, আবার এ ই সমান সমান সি এফ, রাইট। আবার ও ই সমান সমান ও এফ, আবার লেখো ও ই সমান সমান ও এফ, লিখতে পারি কিনা দেখো। তাহলে দুইটা ত্রিভুজের যদি সবকিছুই সমান হয়, তোমাকে দেখো বলছে কি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে কি এই ও ই আর ও এফ এই দুইটা সমান কিনা এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের তো ফাইনালি সেটা কিন্তু চলে আসলো, ও ই সমান সমান ও এফ চলে আসলো। অতএব তুমি লিখতে পারো, অতএব এই যে দুইটা ত্রিভুজ, যে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ লেখছো, দুইটা ত্রিভুজের সবকিছু সমান, সবকিছু যদি সমান হয় তাহলে এই ওই সমান সমান ও এফ এই জিনিসটা এখানে না লেখা এখানে লিখে দেবো যে ওই সমান সমান ও এফ প্রমাণিত, শেষ, খেলা শেষ। আমার কথা বুঝতে পেরেছো? এই তো শেষ। এখন এই যে ও এ সমান সমান ও সি, এই ও এ আর ও সি কেন সমান হয়েছে এটার কারণটা কি একটু সাইডে লিখে দিতে হবে না? অবশ্যই। কারণ দেখো এই ও এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, আবার এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে তুমি লেখো যে বৃত্তের ব্যাসার্ধ সমান। এই জিনিসগুলো লিখে দিলে কি হয় জানো, স্যারেরা তোমাকে একেবারে ফুল মার্ক দিবে। ওকে, বৃত্তের ব্যাসার্ধ সমান। এরপর দেখো এ ই আর সি এফ, আমি কিন্তু বলছি এই দুইটাও সমান। এখন এটা কেন সমান হয়েছে এটা একটু প্রমাণ করার জন্য আগে আমি তোমাদেরকে আরো কিন্তু দুইটা ধাপ কিন্তু তোমার লিখতে হবে, দেখছো? তো এই উপপাদ্যটার ক্ষেত্রে আমরা 1 নাম্বার উপপাদ্য, মানে প্রথম যে উপপাদ্যে আমরা যা শিখছি সেটা কিন্তু আমরা এই ধাপ নাম্বার 3 একেবারে ফিনিশিং এ কিন্তু অ্যাপ্লাই করছি, লাগছে না? এই জিনিসটা আমরা বুঝছি না যে কেন এভাবে হয়েছে। আচ্ছা, এখন তুমি করো। তো আমরা জানি ফার্স্টটা কিন্তু আমাদের যেটা করতে হবে মনে করি লিখতে হবে, তাই না? মনে করি লেখো, মনে করি কি সেম ভাবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমার যা যা লাগে একটু লিখে নিও। হ্যাঁ, বানিয়ে লাগবা, পারবা না যে ও কেন্দ্র বিশিষ্ট, এগুলো বানিয়ে এগুলো মুখস্থ এগুলো জাস্ট বানিয়ে মুখস্থ করার কোনো দরকার নাই, বাট বানিয়ে তুমি লাগবা যে ও কেন্দ্র বিশিষ্টে বৃত্তে এ বি সি ডি, এটা একটা বৃত্ত, কারণ বৃত্তের চারপাশে কিন্তু এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এফ আর কিন্তু ই ভিতরে, এই জন্য এফ আর ই অ্যাপ্লাই করা লাগবে না। তুমি লাগবা কি এ বি সি ডি, ও কেন্দ্র বিশিষ্ট, দাঁড়াও আমি একটু রিমুভ করে দিচ্ছি। দেখো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে। হ্যাঁ, এই যে এ বি সি ডি বৃত্তে কি, বৃত্তে তুমি লাগবা এ বি, এই যে দেখো এ বি ও তোমার এই যে সি ডি কি জ্যা, কারণ এই দুইটা কি জ্যা। এরপরে তুমি কি লিখবা, এরপর তুমি লিখবা যে প্রমাণ করতে হবে, যে শর্টকাটে লেখো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে, আমি একটু ফাস্ট লিখতেছি তো এই জন্য হয়তো বা হজা বড়লা হইতে পারে আমার হাতের লেখা। দেখো প্রমাণ করতে হবে যে কি, যে এই ও ইটা আর ও এফটা কিন্তু সমান, অর্থাৎ ও ই সমান সমান ও এফ, কারণ আমাদেরকে এটাই বের করতে বলছিল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী কিনা। ওকে ভাইয়া, এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এরপর লাগবা কি ভাইয়া, অঙ্কন। ঠান্ডা মাথায় লাগবা অঙ্কন,
ঠিক আছে, কারণ আমাদের প্রথমে সাধারণ নির্বাচন শেষ, তারপর বিশেষ নির্বাচন, এখন আমরা অঙ্কনে তুমি লিখবা কি ও এ আর ও সি যোগ করি। এবার তুমি লিখে দেবা যে ও এ কমা ও সি কি করি যোগ করি। ঠিক আছে, আসলে লেখার সিস্টেম কিন্তু এরকম না যে ও কমা এ, এভাবে তোমার লিখতে হয় ও কমা এ এবং তোমার হচ্ছে কিন্তু ও কমা সি যোগ করি। তুমি এভাবেও লিখতে পারো, অথবা ও আর ও সি যোগ করি এভাবেও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা। এবার ঠান্ডা মাথায় এই চিত্রটা আঁকবা। এরপরে আসে কিন্তু আমরা লেখবা হচ্ছে কিন্তু প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে সেম ভাবে ধাপ নাম্বার 1। এখন তুমি বলবা যে ভাইয়া ধাপ 1-এ আপনি এই যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করছেন ধাপ নাম্বার 3-এ, তাহলে ধাপ 1-এ কি হবে তুমি ভালো করে দেখো। এখানে আবার কিছু পড়াশোনা আছে, এখানে আবার একটু পড়াশোনা আছে। পড়াশোনাটা হচ্ছে কি, দেখো আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি, এই যে দেখো এই ওইটা কিন্তু এবির উপরে লম্ব, তার মানে আমি কিন্তু এই জিনিসটা কিন্তু লিখতে পারি এখান থেকে যে ভাইয়া এই ওইটা লম্ব এবি। পারি কি পারি না এই জিনিসটা, পারি কি পারি না তুমি বলো। এই ওইটা এবির উপরে লম্ব পারি কি পারি না, পারি কি পারি না। আবার তুমি যদি এই দিকটা চিন্তা করো যে এই ওয়েভটা লম্ব কার উপরে, এই যে সিডি, হয়তো এটা উপরে আছে, তাতে কি হয়েছে, তুমি যদি জিনিসটাকে একটু ঘুরে দেখো তাহলে সেম নিচেরটার মতনই কিন্তু ওয়েভটা কিন্তু এবির মতো লম্ব। ভাইয়া তুমি বলো এই জিনিসটা আমি লিখতে পারি কিনা, জাস্ট তুমি বলবা যে ভাইয়া এই জিনিসটা আমি লিখতে পারি কিনা বলো। এই যে ওইটা এবির উপরে লম্ব, ওয়েভটা সিডির উপরে কিন্তু লম্ব, এটা কিন্তু পারি কিনা বলো, তুমি বলো। তাহলে যদি আমি পারি, যদি আমি এই জিনিসটা পারি, লম্ব যদি হয় তাহলে মাথায় রাখবা এই জ্যা কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে। সমদ্বিখণ্ডিত করা মানে কি জানো, মাঝখান দিয়ে ভাগ করা। তাহলে যে জ্যা কিন্তু যদি এটা তোমার যদি লম্ব হয় এরা, তাহলে এরা কিন্তু এই যে জ্যা কিন্তু সমদ্বিখণ্ডিত করতে পারে। তাহলে আমি কিন্তু লিখতে পারি, একটু দেখো একটু খেয়াল করো তাহলে বুঝবা। তুমি লিখবা কি যে এখানে লেখো, এখানে কি লিখবা ওইটা ভাইয়া লম্ব কার উপরে, এবির উপরে, তাই না। এবং এই যে ওয়েভটা লম্ব ভাইয়া কার উপরে, সিডির উপরে। তাহলে যদি এটা হয় তাহলে এখন তুমি কি লিখতে পারো যে এই এই সমান সমান সিএফ, তুমি এটা কিন্তু লিখতে পারো। এটাও তুমি কিন্তু এখন কি করতে পারো, লিখতে পারো। বা তুমি এখন লিখতে পারো যেহেতু লম্ব তার মানে এই পাশে যতটুকু এই পাশেও ততটুকু, অর্থাৎ এই সমান সমান লেখো এই সমান সমান বিই, বিই ওকে। এবং কি, এবং সিএফ সমান সমান ডিএফ। এই জিনিসটাকে পারো না লিখতে? অবশ্যই কিন্তু আমরা পারি। যদি লম্ব হয় তাহলে কিন্তু এটা অর্ধেক হয়ে যায়। এই যে দেখো এই যে এটা যার উপর অঙ্কিত লম্ব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তুমি যেভাবে বলো, এই যে দ্বিখণ্ডিত করলো, তাহলে তুমি একটু সাইডে এটা লিখে দিতে পারো, এটা লিখে দাও যে জ্যা এর উপর অঙ্কিত লম্ব। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমার জায়গা নাই ভাইয়া, আমি এটা একটু রিমুভ করে দিই, আমি ওই পাশে লিখবো অনেক, এতটুকু তো বুঝছো। তাহলে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এই জিনিসটা বুঝছো। তাহলে জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা মাথায় রাখবা। তাহলে পুরো কিন্তু সমদ্বিখণ্ডিত কিন্তু করে ফেলছে, রাইট। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো এখন তাহলে আমি কিন্তু লিখতে পারি এই জিনিসটা যে এই ইকুয়াল, লেখো এই সমান আমি কিন্তু এইটার উপর ভিত্তি করে লিখতে পারি হাফ অফ এ বি। এটা কার কার মাথায় ঢুকছে বলো তো? এটা অনেকের মাথায় ঢোকে না। এটা কি বোঝায় ভাইয়া? আমি বলতে পারি এইটা পুরো এ বির অর্ধেক। কথায় লজিক আছে কিনা? এইটা কিন্তু কার অর্ধেক? এই পুরো এবির অর্ধেক না, অর্ধেককে কিন্তু অঙ্কের ভাষায় হাফ দ্বারা প্রকাশ করে। কার অর্ধেক? এবি। হাফের সাথে যদি এবি থাকে এটা বুঝায় এই যে এবির অর্ধেক কে এইটা, তাহলে এইটা তো এবির এমনিতে অর্ধেক। আবার এই সিএফটা পুরো সিডির অর্ধেক, তাহলে দেখো সিএফটা কার অর্ধেক? সিডির অর্ধেক, মানে কি 1/2, তাহলে হাফ অফ সিডি। এতটুকু মাথায় ঢুকছে? কিন্তু ধাপ 2-এ কিন্তু লিখবো। এখন দেখো ধাপ 2, তাহলে ধাপ 2-এ কিন্তু আমি লিখতে পারি যে এবি সমান সিডি। দেখো এই এবি যা আর সিডি যা দুইটা সমান, দুটো কিন্তু আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। যদি আমরা সমান বলি, এই দুটো যদি সমান হয় তাহলে এই আর সিএফও সমান। তাহলে দেখো যে এই সমান সিএফ। এতটুকু ক্লিয়ার? এবার আসে কিন্তু ধাপ
3। এখন তুমি বলবো যে ভাইয়া ধাপ 3 এ কি লাগবো, সেম ভাবে ওই যে তুমি কি লাগবা, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ, যা তোমরা আগেই লেখা বসে রইছো, ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ সি, খেয়াল করো, সি ও সি এফ, ও সি এফ এ। এবার ঠান্ডা মাথায় যা আগে আমরা লিখছি ওটা তো লেখাই আছে, রাইট? বাস শেষ। এবার তুমি ফাইনালি কিন্তু প্রমাণিত লিখে দেবা। প্রমাণিত তো তোমরা আগেই লিখছো, বাট তার আগে আমরা কিন্তু কাজ বাজ করে নিচ্ছি, এই শেষ, আর কিচ্ছু না। ভাইয়া বুঝছো নাকি কষ্ট হয়েছে বুঝতে? একটু কষ্ট হয়েছে তাই না ভাই? একটু ঠান্ডা মাথায় ভাবো, এই উপপাদ্যগুলো আসলে সবাই পারে না, কেন জানো? মাথায় আসলে ঢুকতে চায় না, সচরাচর মাথার ভিতরে ঢুকতে চায় না। বাট আমি আমার সর্বোচ্চ দিক দিয়ে চেষ্টা করব তোমাদেরকে সহজে বোঝানোর, যাতে করে তোমাদের পুরো জিনিসটা পানির মতো সহজ হয়ে যায়। ঠিক আছে? তুমি রিফাত ভাইয়ের কাছে ম্যাথ শিখতে আসছো, যতক্ষণ পর্যন্ত না পুরোটা পানি পানি হবে ততক্ষণ পর্যন্ত একটু ভাইয়ের ক্লাসটা দেখো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি, গণিতের এই যে তোমাদের যতগুলো অধ্যায় আছে না, একেবারে পানির মতো তোমাদের কাছে সহজ বানাই দেব। ঠিক আছে? আমি কথা দিলাম তোমাদেরকে। যাও, যদি এরপরও অসুবিধা থাকে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। আই হোপ তোমাদের এই ধাপ 1, ধাপ 2, ধাপ 3 কিন্তু তোমাদের ক্লিয়ার না বলো? ধাপ কিন্তু 3, যেটা কিন্তু আমরা এই যে এর আগের যে উপপাদ্যটা ছিল, এই যে উপপাদ্য 17তে কিন্তু আমরা আগেই কিন্তু করছি। আর এই যে পুরো যে আমি যে লিখতেছি এগুলোর স্লাইড কিন্তু ভাই তোমরা পেয়ে যাবা। এই যে কমেন্ট সেকশনটা একটু চেক করো, সেখানে কিন্তু আমি এইটার পিডিএফটা কিন্তু দিয়ে রাখবো। একটু ভাইয়া সেখানে ক্লিক করলে আমি এখানে যত ম্যাথ করাবো, অঙ্ক না, জাস্ট উপপাদ্য যা করাবো সেগুলোই কিন্তু তোমরা দেখতে পারবা। ওকে? এছাড়া আমার ব্যাজে যারা আছো তোমরা তো যখন আমার ওয়েবসাইট থেকে ক্লাসগুলো দেখবা, জাস্ট যখন ক্লাসের উপর ক্লিক করবা নিচে কিন্তু আমার পিডিএফটা দেখতে পারবা, এখান থেকে তুমি পিডিএফটা সংগ্রহ করে রাখতে পারবা এবং পিডিএফ দেখতে পারবা। ওকে? আমি আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার, কারো তো কোনো অসুবিধা নাই। লম্ব তুমি চিহ্নটা চিনলা, সবই তো তুমি চিনছো তাই না? এবং মাথায় রাখবা যে কোনো এই জ্যায়ের উপর অঙ্কিত কোনো একটা লম্ব, তুমি যদি কোনো লম্ব আঁকো ওটা কিন্তু এই জ্যাটাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, দুইটা ভাগ করে, এবং ওই দুই ভাগ কিন্তু সমান হয়। এটা মাথায় রাখবা, এটা অনেক সময় তোমাদের এমসিকিউতে দিয়ে দেয়। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে ক্লাস ব্যাক করে দেখে আসবা। ওকে? দেখো পরে আসি, দেখো উপপাদ্য 19 বলছে কি বৃত্তের কেন্দ্র থেকে, এটা হচ্ছে কিন্তু বৃত্তের কেন্দ্র। দেখো এই কোশ্চেনটা কি, তুমি বলবা যে ভাইয়া আগেরটার এইটা কিন্তু প্রায় সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখো বৃত্তের কেন্দ্র থেকে, এই হচ্ছে কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, অর্থাৎ এখন এই এ বি আর সিডি এই দুইটা সমান কিনা এটা তোমাকে প্রমাণ করতে বলছে। মানে এখন তুমি ফার্স্টে যেটা করবা সেম ভাবে তুমি লাগবে কি, মনে করি, খেয়াল করো, লাগবা কি ও কেন্দ্র বিশিষ্ট, লেখো ও কেন্দ্র, তোমাকে আমি সিস্টেম শিখাই দিই, তুমি সিস্টেমগুলো শিখো। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে তুমি কি লিখতে পারো, এ বি সি ডি বৃত্তে তুমি লিখবা এ বি ও সি ডি, এ বি ও এগুলো বানিয়ে লিখবা, হ্যাঁ, সিডি জ্যা, এ বি ও সি ডি কি ভাইয়া, জ্যা। আর তুমি কি লিখবা এরপরে, প্রমাণ করতে হবে, যে লেখো যে প্রমাণ করতে হবে, লেখো প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে ভাইয়া, এ বি ইকুয়াল সিডি। কারণ তোমাকে এখন বলছে জ্যা পরস্পর সমান, আগের উপপাদ্যটাই কিন্তু এই যে ওই আর ও এফ সমান তোমাকে প্রমাণ করতে বলছিল তাই না? এখন তোমাকে প্রমাণ করতে হবে কি এ বি সমান সমান সিডি। পারবা না? এখন তুমি এরপর লাগবা কি, এবার তো আমরা জানি অঙ্কন লিখতে হয়, অঙ্কন একটু সামথিং লাগবা যে ও এ আর ও সি যোগ করি, এটা সিম্পল। এবার তুমি লাগবা কিন্তু ভাইয়া প্রমাণের ক্ষেত্রে তোমার সেম ভাবে এটারও তোমার 3টা ধাপে করতে হবে। 3টা ধাপে তুমি লাগবা কি, ধাপ 1 লেখো, ধাপ 1 খেয়াল করো, ধাপ 1 তুমি কোনটা লাগবা ভাইয়া, এই যে টেকনিকগুলা দেখো তোমাদেরকে, এই যে 3টা আমাদের উপপাদ্য চলতেছে, তুমি আগেরটা খেয়াল করো, আগেরটা কিন্তু আমাদের বলছিল যে ওই সমান সমান ও এফ, এই ওই আর ও এফ সমান কিনা, এজন্য কিন্তু আমরা শুরু করছি লম্ব দিয়া। তুমি দেখো ধাপ 1 কিন্তু আমরা এই যে ধাপ 1 এবং ধাপ 2 করার পরে ফাইনালি কিন্তু আমরা লিখছিলাম এ বি সমান সমান সিডি। তার মানে এই ধাপ 1টা যাবে ওইটার ধাপ শেষ, লাস্টের ধাপে, এই ধাপ 1 যা করছো, আর এই যে ধাপ 3 তুমি যেটা করছো এর আগেরটা ধাপ 3 ওইটা এখন ওইটা তোমার প্রথমে আসবে। আমি বুঝাইতে পারছি? দেখো একটু বোঝো ধাপ 3টা, এই ধাপ 3টা কিন্তু তুমি উপপাদ্য 17তে শিখে আসছো। এই যে দুইটা ত্রিভুজ ছিল ও এম এ আর ও এম বি, হ্যাঁ, বা ও এ এম,
বা OBM এর এই যে জিনিসটা তুমি করছো না, এই জিনিসটা এখন তুমি ধাপ 1 এ অ্যাপ্লাই করো। দেখো খেয়াল করো, পারবা না? সবকিছু ইজি, সবকিছু ইজি ভাইয়া। কঠিন বলতে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, এটা তুমি মানো, এটা তুমি বিশ্বাস করো, কঠিন বলতে কোনো কিচ্ছু নাই। দেখো ধাপ 1, তাহলে ধাপ 1 এ আমরা এখন একটু উল্টা কাজ করব। কারণ মাথায় রাখবা, যেটা তোমাকে প্রমাণ করতে বলে না, এই জিনিসটা মাথায় রাখবা, এটা মনে রাখবা যে যেটা তোমাকে প্রমাণ করতে বলবে ওরা তোমার একেবারে লাস্টে গিয়ে লাগতে হয়। যেটা তোমাকে প্রমাণ করতে বলবে ওরা লাস্টে গিয়ে লাগতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখবা। তো আমাদেরকে প্রমাণ করতে বলছি AB আর CD সমান, তাহলে AB আর CD এটা কিন্তু জ্যানিয়াকাস, আর জ্যানিয়াকাস কিন্তু আমরা এর আগের উপপাদ্যটায় প্রথমে করছিলাম, তার মানে এখন এটা লাস্টে যাইবে। ওকে, তার মানে ফার্স্টে আসবে কে? ধাপ 3। তাহলে ধাপ 3 এ আমরা যেটা করছিলাম, দেখো তুমি কি লিখবে এখন, তুমি লিখবে এখন এই যে OAE এই ত্রিভুজটা আর OCF, তুমি লেখো যে ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF এ লেখছো OA সমান সমান OC, OA সমান সমান OC। কেন? আমরা জানি তুমি সাইডে কিন্তু লিখে রাখতে পারো, এখানে লিখতে পারো যে বৃত্তের ব্যাসার্ধ সমান, একটু লেখো, একটু অভ্যাস করো, এখন থেকে অভ্যাস করো। হয়তো বা প্রথম একটু কঠিন লাগবে, তাই না? বাট এখন থেকে অভ্যাস করার ট্রাই করো যে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ভাইয়া সমান। এরপর দেখো ভাইয়া কি, ভাইয়া কি দেখো, খেয়াল করো, আমি বলতে পারি এরপরে হচ্ছে কিন্তু এই সমান সমান CF, লেখো AE সমান সমান CF। তুমি বলবা যে ভাইয়া এটা কেন হইলো, ওই যে তুমি এখানে সাইডে তুমি লিখতে পারো যে এটা কিন্তু একটা জ্যা, আমরা কিন্তু পড়ছি যে কোনো জ্যায়ের, বৃত্তের যে জ্যায়ের তোমার হচ্ছে কিন্তু এই জ্যায়ের উপরে যে লম্বটা এটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে তুমি এটা লিখবা যে জ্যায়ের উপরে লম্ব বা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, খেয়াল করো, অঙ্কিত লম্ব পরস্পরকে কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। লেখো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। অসুবিধা আছে? এখন মুখস্থ হয়েছে না? সমদ্বিখণ্ডিত করে। একটু কঠিন লাগতেছে আমি জানি, আমার স্টুডেন্টদের একটু কঠিন লাগতেছে, রাইট? বাট একটু দেখো, এরপর হচ্ছে কি, এবার আমি লিখবো OF সমান সমান ওই, বা ওই সমান সমান হচ্ছে কিন্তু OF লিখছি। অতএব তুমি লিখবা যে ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF, ত্রিভুজ OCF। এই জিনিসটা আমি লিখতে পারি না? অবশ্যই কিন্তু ভাই লিখতে পারি। যদি আমরা এটা লিখতে পারি, তুমি ইচ্ছা করলে এখান থেকে আরো একটু বাড়তি তুমি লিখতে পারো। ধরো এই OAE এই কোণটা, আবার OCF এই কোণটা, তুমি দুইটা কোণ সমান তুমি লিখে দিতে পারো যে কোণ OAE সমান সমান কোণ OCF, এই দুইটা জিনিস তুমি বাড়তি লিখে দিতে পারো ইচ্ছা করলে, বাস শেষ। এবার আসে কিন্তু তোমার ধাপ নাম্বার কত ভাইয়া, দেখো ধাপ নাম্বার 2, ধাপ 2। তো ধাপ 2 এ তুমি কি লিখবা? সেম ভাবে ভাইয়া তুমি চিন্তা করো, সেম ভাবে ধাপ 2 এ তুমি এখন কি লিখবা? এই যে ওইটা কিন্তু এবির উপরে লম্ব, আমি কিন্তু লিখতে পারি যে এই ওইটা এবির উপরে লম্ব, তাই না? আবার এই ওএফটা সেম ভাবে, এই ওএফটা এই যে সিডি, এটাকে যদি ঘোরায়া চিন্তা করো যে সিডির উপরে কিন্তু লম্ব, এই যে সিডির উপরে, তাহলে তুমি দেখো তুমি এখন কি লিখবা? দেখো যে ওইটা ভাইয়া এবির উপরে লম্ব এবং ভাইয়া আর কি, আর হচ্ছে কিন্তু OFটা সিডির উপরে লম্ব, এই OFটা তোমার ভাইয়া সিডির উপরে লম্ব। যেহেতু এটা লম্ব, তার মানে আমরা এখন লিখতে পারি কি, আমরা যেহেতু লম্ব যদি হয়, তাহলে তুমি বলো আমরা এখন কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি তুমি বলো? তাহলে আমি কিন্তু লিখতে পারি যে এই সমান সমান BE, হ্যাঁ এই সমান সমান BE, এই জিনিসটা আমরা কিন্তু লিখতে পারি যে AE সমান সমান BE লিখতে পারি। আবার সেম ভাবে CF সমান সমান DF, CF সমান সমান DF। তুমি বলবা যে ভাইয়া কেন আপনি এটা লিখলেন? তুমি সাইডে লিখবা ওই যে সেম ভাবে যে আমরা জানি একটা বৃত্তের জ্যায়ের উপরে লম্ব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই সেম লাইনটা তুমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। তুমি লিখতে পারো একটু কষ্ট করে, লিখছো? আমি আশা করি তোমরা লিখবা, এটার ভিতরে তোমরা লেখা নিও সাইডে, হ্যাঁ? আচ্ছা, আমাদের যে মেইন টার্গেটটা, এবার তুমি লিখবা কি? অতএব তোমার তুমি লিখতে পারো এখন যে এই সমান সমান CF, লেখো এই সমান সমান CF। শোনো, যেটা তোমাকে প্রমাণ করে বের করতে বলছে ওটা তুমি লাস্টে লিখবা, এরপর ফাইনালি লিখবা অতএব AB সমান সমান CD, অতএব AB সমান সমান CD। ক্লিয়ার? এটা হচ্ছে কিন্তু আমাদের যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখবো প্রমাণিত, শেষ। যদি আমাদেরকে প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখবো হচ্ছে কিন্তু প্রমাণিত। ক্লিয়ার ভাইয়া? এতটুকু পানি বলো, পানি কিনা বলো ভাইয়া, একটু কমেন্ট আমাকে জানাও পানি কিনা। তুমি বলবা যে ভাইয়া বইয়ে একরকম দিচ্ছে, গাইডে একরকম দিচ্ছে, না
তো ওখানে যেরকম দেয় দেব ওটা দেখার বিষয় না, ঠিক আছে? আমি যে সিস্টেমে তোমাদেরকে করাবো জাস্ট তুমি এই সিস্টেমটা ফলো করবা, দেখবা তোমার কাছে কতটা ইজি লাগে। আমি আশা করি তোমরা সকলে কিন্তু বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আসি, আমাদের এই গেল তোমাদের বইয়ের ভিতরে যে কায়টা এখানে ছিল উপপাদ্য 8.1 এর ভিতরে আমরা কিন্তু কভার করে ফেললাম। এখন আমরা চলে যাব 8.2। দেখো এই 8.2 পারার জন্য তার আগে আমাদের কিছু বেসিক জিনিস শিখতে হবে। এখন আমরা যাব হচ্ছে কিসে ভাইয়া, এখন আমরা 8.2 এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা শিখবো, বাট সেগুলো শেখার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। কিরকম দেখো ভাই, আমি যদি বলি ধরো সাপোজ ফর এক্সাম্পল এটা হচ্ছে কিন্তু একটা বৃত্ত। এখন এই বৃত্তের আমরা জানি এটা কেন্দ্র, এটা সবাই জানো, বাট এই বৃত্তের ভিতরে অলওয়েজ মাথায় রাখবা, ধরো আমি এই বৃত্তটাকে এখান থেকে আর এখান থেকে যদি কাইটা ফেলি, সাপোজ এখান থেকে ধরো এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি সাপোজ বি ধরলাম, ধরো আমি এখান থেকে কাটবো, কাটলে কি হবে জানো? কাটলে যে জিনিসটা হবে, সাপোজ আমি এই সেম জিনিসটাকে ধরো আমি এই পুরোটাকে এই সাইডে আনি, হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সাইডে আনলাম। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এই যে বৃত্তটা আছে, এখন আমি এই বৃত্তটাকে যদি আমি দুই পাশ থেকে কেটে দিই তাহলে কিন্তু বৃত্তটা কিরকম হবে জাস্ট একটু ভাবো, এইভাবে কিন্তু হবে, এইভাবে হবে। ধরো আমি যদি এখান থেকে কাটি, হ্যাঁ, আর এই যে নিচের অংশটা ধরো সাপোজ এইরকম কিন্তু হবে। এখন এইখানে এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে কিন্তু উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। তাহলে সাপোজ আমি ধরো এটাকে এ বি ধরলাম আর এটাকে আমি সিডি ধরলাম, হ্যাঁ এটাকে আমি সিডি ধরলাম। তো এই এ বি এই পুরো অংশটাকে আমি কিন্তু বলতে পারি কি অধিচাপ, 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 এটা মাথায় রাখবা অধিচাপ। আর এই যে সিডি এটাকে আমি কিন্তু বলতে পারি উপচাপ, কি উপচাপ। এই যে দুইটা জিনিস কিন্তু আমাদের একটু জানতে হবে। অনেক সময় তুমি দেখবা এভাবে লেখা যে সিডি চাপের উপর দণ্ডায়মান, এই কথাটা তুমি কিন্তু দেখতে পাবে যে সিডি চাপের উপর, চাপ জিনিসটা আসলে কি? চাপ জিনিসটা আসলে কিন্তু এইটা, যে ধরো এ বি এটা কিন্তু একটা চাপ, এই যে এ বি এদিক দিয়ে একটা চাপ, আবার ওই দিক দিয়েও কিন্তু চাপ, কিন্তু চাপের ভিতরে দুইটা ক্যাটাগরি, একটা অধিচাপ যেটা কিন্তু বড় বুঝায় ওইটা অধি, আর যেটা একটু ছোট বুঝাবে এটা কিন্তু তোমার হবে কি উপচাপ। এই অধিচাপটা কিন্তু বড় হয়, এটা মাথায় রাখবা, হ্যাঁ, আর উপচাপটা কিন্তু একটু ছোট হয়, এটা একটু ভাইয়া মাথায় রাখবা। ক্লিয়ার? এতটুকু বুঝছো? এখন আমাদের যেটা জানতে হবে, দেখো ভাইয়া এটা একটা বৃত্ত, বৃত্তের আমি ধরো এটা হচ্ছে কিন্তু কেন্দ্র। এখন আমি যদি কেন্দ্র দিয়ে যাই, সাপোজ এই যে দেখো আমি কেন্দ্র দিয়ে কিন্তু একটা কোণ উৎপন্ন করলাম, এটা ধরো হচ্ছে ও, এটা এ, এটা হচ্ছে কিন্তু ভাইয়া বি। তাহলে তুমি দেখো ও এ বি সাপোজ বা এ ও বি, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটা টানা মুখস্থ রাখবা, এটাকে কি বলতে পারো তুমি? কেন্দ্রস্থ কোণ। এখন তুমি বলবা যে ভাইয়া এটাকে কেন কেন্দ্রস্থ কোণ বলা হয়? আমরা জানি যেই কোণটা কেন্দ্র দিয়া যাবে, যে কোণটা কেন্দ্র দিয়ে যাবে ওটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমার কথা ক্লিয়ার? এখন তুমি সাপোজ তুমি ভাবো ধরো এটা একটা বৃত্ত, এখন বৃত্তের এটা হচ্ছে কিন্তু তোমার কেন্দ্র, তুমি যদি সোজা যাও তারপরও এইখানে যে কোণটা হবে, এই পাশ বলো আর ওই পাশ বলো, এইখানে যে কোণটা হবে এটাকে কিন্তু আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ। কারণ সহজ কথা হচ্ছে যে ভাইয়া কেন্দ্র দিয়ে যে কোণটা হবে, ধরো তুমি যদি সোজাসুজিও যাও তারপরেও কিন্তু এখানে একটা চাঁদা স্থাপন করলে একটা কোণের মতো সৃষ্টি হবে, এখানে কোণ হবে না? অবশ্যই হবে। তার মানে এই যে কোণটা এটাকে আমরা বলতে পারি ভাইয়া কেন্দ্রস্থ কোণ। ওকে, এই গেল আমাদের কেন্দ্রস্থ কোণ। এবার আসে কিন্তু ভাইয়া বৃত্তস্থ কোণ। দেখো এটা একটা বৃত্ত, এখন বৃত্তের এটা হচ্ছে সাপোজ কেন্দ্র, আমি এই কেন্দ্র বাদ দিয়ে যে কোনো জায়গায় দিয়ে যদি যাই, ধরো আমি এই বরাবর কিন্তু গেলাম সাপোজ, বা আমি ধরো এই বরাবর গেলাম, এই যে দেখো এটাকে আমি ধরো সাপোজ এ ধরলাম, এটাকে আমি সাপোজ বি ধরলাম, এটা সি, এটাকে আমি ডি ধরলাম, হ্যাঁ এটা ধরো হচ্ছে কিন্তু পি, এটা ধরলাম আমি কিন্তু কিউ। তাহলে দেখো এ কিউ বি, এই যে এ কিউ বি, এই এ কিউ বিটা হচ্ছে কিন্তু তোমার বৃত্তস্থ কোণ। এটা কি ভাইয়া? বৃত্তস্থ কোণ। আবার দেখো সিপিডি এই যে কোণটা, এটাকে আমি কিন্তু বলতে পারি ভাইয়া বৃত্তস্থ কোণ। তুমি বলবা যে ভাইয়া কেন এটা বৃত্তস্থ কোণ? কারণ মাথায় রাখবা যদি যেই কোণটা বৃত্তকে স্পর্শ করা যাবে, যেটা বৃত্তকে স্পর্শ করবে সেটা এইভাবে হইতে পারে ফর এক্সাম্পল, বা সেটা তোমার এইভাবে হইতে পারে, এভাবেও কিন্তু হইতে পারে, জাস্ট বৃত্তকে টাচ করা যাবে কেন্দ্রকে না, তাহলে এই যেই কোণটা উৎপন্ন হবে এটাকে আমরা বলবো কি বৃত্তস্থ কোণ। পানি ভাইয়া বলো পানি,
তাহলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের খেলাটা তুমি বুঝছো। আচ্ছা, আর একটু আমরা খেলবো, বাট তার আগে আমাদের আর একটু ডিটেলসে জানতে হবে। দেখো, অনেক সময় তুমি দেখবা, সাপোজ আমি এখানে একটা ত্রিভুজ আঁকতেছি, হ্যাঁ, সাপোজ এটা একটা ত্রিভুজ, তাই না? এখন এই ত্রিভুজে আমি যদি বাহির থেকে টানি, তাহলে দেখো আমি কিন্তু একটা বাহিরের দিকে একটা কোণ পাবো। বলো তো এই কোণটাকে কি বলা হয়? একটা ত্রিভুজ হোক বা সেটা একটা বৃত্ত হোক, ভিতরগত যদি কিছু বোঝায় ওটাকে বলা হয় অন্তস্থ। অন্তস্থ কেন? অন্তর থেকে আসছে অন্তস্থ। অন্তর মানে কি? অন্তরটা কোথায় থাকে? তোমার ভিতরে। তার মানে ভিতর যদি বোঝায় তার মানে অন্তস্থ, আর বাহির যদি বোঝায় তার মানে বহিস্থ। তাহলে তুমি দেখো এই যে ত্রিভুজটা, সাপোজ এটা এ, এটা বি, এটা সি, এটাকে আমি ডি ধরলাম। তাহলে এ বি সি এই ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কিন্তু বহিস্থ কোণ। এটাকে আমি বলতে পারি কি? বহিস্থ কোণ। এখন তোমার এখান থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ভাইয়া একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। বুঝাইতে মনে হয় পারি না। দেখো এই যে কোণটা, এই কোণটা কিন্তু এইটার বিপরীতে আছে কি? এটা না, কিন্তু এটার বিপরীতে আছে এই লেভেল, এটার বিপরীতে আছে এই লেভেল। তার মানে একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের, এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। যোগফলের সমান, অর্থাৎ আমি কিন্তু লিখতে পারি এই যে তোমার কোণ সিটা, শর্টকাটে তুমি শিখো কোণ সিটা বা এ সি ডি যাই বলো না কেন, ধরো কোণ সিটা, এই কোণ সিটা হচ্ছে কি? বহিস্থ কোণ। ত্রিভুজের বিপরীত দুই কোণ, এই কোণ এ আর হচ্ছে কিন্তু কোণ বি, এই কোণ বি, এই দুই কোণের সমষ্টি সমান। ক্লিয়ার? ধরো সাপোজ তুমি এই এ কোণের মান জানলা, সাপোজ 55 ডিগ্রি তুমি জানলা, আর বি কোণের তুমি মান জানলা ধরো 45 ডিগ্রি। এখন আমি বললাম তোমাকে বহিস্থ কোণ কত, এটা এমসিকিউতে আসে এবং কতটা যে ইম্পর্টেন্ট তা তোমরা যখন এমসিকিউ সলভ করবা, আমি কিন্তু তোমাদেরকে টাইপ ওয়াইজ টাইপ আকারে কিন্তু এমসিকিউ করাই। তোমরা দেখছো না যারা আমার সেট ফাংশন, তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের উপর আমার বেসিক ক্লাস, আমার এমসিকিউ ক্লাস, তারপর সৃজনশীল ক্লাস যারা দেখোনি, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো ভাইয়া, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, ওখানে গেলে নিচের দিকে গেলেই দেখতে পারবা এসএসসি ম্যাথ লেখা আছে। ওখানে ক্লিক করবা, এসএসসি ম্যাথ সামনে লেখা নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবা। তুমি আগের ক্লাস দেখো যে আমি যে বলি টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ কেন কথা বলি জানো? জাস্ট তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়া তোমাদের জন্য কিন্তু এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক কিন্তু নিয়ে আসছে, তোমরা কিন্তু জানো তাই না? এই যে দেখো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এই বইয়ের কারিশমা কি জানো? এই বইয়ের কারিশমা কিন্তু তোমরা জানো 2025 সালে আমি এই বইটা ফার্স্ট লঞ্চ করেছি। প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে, কোনো কোনো বোর্ডে 29টা, কোনোটায় 30টা, কোনোটায় তোমার এই 28টা, এইভাবে কিন্তু তোমার মাদ্রাসা বোর্ড সহ টোটাল 10টা বোর্ডে। তুমি যদি প্রমাণ পেতে চাও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে যে আমার এই বইয়ের ভিতর থেকে এমসিকিউ কমন আসছে 30টার ভিতর থেকে, কোনোটায় 30টা, কোনোটায় 29টা করে একেবারে হুবহু নিয়ম এই বইয়ের ভিতরে কিন্তু থেকে আসছে। এই বইয়ের ভিতরে ভাইয়া একেবারে যদি ফুল সিলেবাসের কথা যদি চিন্তা করি 17টা অধ্যায়, তাহলে কিন্তু ভাইয়া এখানে কিন্তু টোটাল 1000-এর মতো এমসিকিউ আছে। 1000-এর মতো এমসিকিউ। তুমি জাস্ট এই 1000 এমসিকিউ সলভ করবা, আর কিচ্ছু লাগবে না। এবং এমসিকিউ গুলো সুন্দরভাবে টাইপ আকারে সাজানো। এই জন্য আমি বলছি যারা টাইপ ভিত্তিক বা টাইপ জিনিসটা কি যারা বোঝো না, আমার এই ক্লাস দেখো, সেট ফাংশনের উপর আমার ক্লাস আছে, এমসিকিউ ক্লাস, দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া টাইপের খেলাটা কি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে বইটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই যে বইটা, এই বইটা কিন্তু শর্ট সিলেবাস 2026 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য অলরেডি কিন্তু রিফাত ভাইয়া এনেছে। তোমরা যদি অর্ডার করতে চাও অর্ডার করতে পারবা। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, যাদের ফুল সিলেবাস ভাইয়া তোমাদের কিছুদিনের ভিতরে আসতেছে, কিছুদিনের ভিতরে, মাত্র অল্প কয়েকদিনের ভিতরে আসতেছে। যদি তোমরা এই বইটা অর্ডার করতে চাও, এই অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা rifatacademy.com অথবা রিফাত একাডেমি, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে একটু ভাইয়া নিচের দিকে যাবা, এই যে দেখো টাইপ ভিত্তিক গণিত বই লেখা আছে, এখানে একটু খেয়াল করো, এই যে টাইপ এসএসসি 26 লেখা। তুমি যদি অর্ডার করতে চাও এখানে একটা ক্লিক করবো যে বইটি কিনতে, ক্লিক করুন। এখানে এই বইটার প্রাইস রাখা হয়েছে 280 টাকা। এই যে তোমার শর্ট সিলেবাসের উপর, এটা কিন্তু ভাইয়া তোমার শর্ট সিলেবাসে, ফুল সিলেবাসেরটা মাত্র 5-6 দিনের ভিতরে কিন্তু ভাই আসতেছে। এখন তুমি একটু খেয়াল করো এই জায়গাতে, এখানে আমার একটা ভিডিও আছে যে তুমি আসলে কিভাবে অর্ডার করবা, সেই ভিডিও কিন্তু এখানে ভাইয়া দেওয়া আছে। এখানে জাস্ট এখানে আসলে তুমি কিন্তু জানতে পারবা। এবং এই বইয়ের ভিতরে কি কি থাকতেছে, এই বইয়ের ভিতরে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো, প্রথমত কিন্তু এমসিকিউ গুলো সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে, পরে টাইপ ভিত্তিক সৃজনশীল গুলা
টাইপ ভিত্তিকের সৃজনশীলের খেলাও তোমরা কিন্তু জানো, যারা ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর ক্লিক করো, তারপর হচ্ছে এসএসসি এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, এসএসসি ম্যাথ লেখা আছে, ওখানে একটা ক্লিক করো, সামনে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে তুমি টাইপ ভিত্তিক যেই সৃজনশীল আমার কিন্তু ক্লাস আছে, তুমি দেখো, তুমি মজা পাবা, ক্লাস করাবার তুমি দেখবা যে আসলে কতটা মজা লাগে। এবার আছে কি শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এই বইয়ের ভিতরে আছে। আমি বলতে পারি যে তোমার হচ্ছে কোনো সাপ্লিমেন্ট, কোনো টেস্ট পেপারে কিন্তু আদৌ দরকার হবে না, জাস্ট এই একটা বই যদি তুমি হাতে নাও, একটা বই এনাফ তোমার। আমি 100% আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারি, জাস্ট A+ না, তোমার একেবারে 100তে 100 যদি তুমি পেতে চাও, গণিত যদি প্রপারলি শিখতে চাও, তাহলে ভাইয়ার এই একটা বই তোমার জন্য এনাফ, আর কিচ্ছু লাগবে না। তোমার বেসিক ওই যে তোমার টেস্ট পেপার আদৌ কেনার দরকার নাই, জাস্ট এই একটা বই, সাপ্লিমেন্ট আদৌ কেনার দরকার নেই। এবং এই বইটার ভিতরে আরো কিছু আছে জানো, সেটা হচ্ছে এই বইয়ের ভিতরে QR কোড আছে। QR কোড যদি তুমি স্ক্যান করো, তাহলে আমার কিন্তু এই টাইপ ভিত্তিক যে সৃজনশীলগুলো করাইছি সেই ক্লাস তুমি ফ্রিতে দেখতে পারবা। আবার QR কোড স্ক্যান করলে শর্ট প্রশ্নের উপর ক্লাস তুমি দেখতে পারবা। QR কোড যদি তুমি স্ক্যান করো, এই বইয়ের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে 10টা কইরা টপ 10টা সৃজনশীল দেওয়া হয়েছে, 10টা সৃজনশীল। তুমি জাস্ট স্ক্যান করবা, আমার ওই 10টা সৃজনশীলের উপর ক্লাস তুমি দেখতে পারবা। জাস্ট তুমি চিন্তা করো যে রিফাত ভাইয়া তোমাদের জন্য কি এনেছে। 2025 সালে যারা বই নিছে, এই বইটা যারা নিছে, ওরাই কিন্তু বুঝতে পারছে এই বইয়ের খেলাটা আসলে কি। প্রায় 10,000-এর উপরে কিন্তু শিক্ষার্থী এই বইটা থেকে উপকৃত হয়েছে 2025 ব্যাচে। ইনশাল্লাহ এইবারে ক্লাস 9-এ যারা আছো, অর্থাৎ 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিছু দিনের ভিতরে আসতেছে, তোমরা অর্ডার করতে পারবা। আর যারা ক্লাস 10-এ যাদের শর্ট সিলেবাস দিছে অলরেডি, তোমাদের বইটা কিন্তু আমি নিয়ে আসছি, তোমরা বইটা নিতে পারো। জাস্ট একটা বই, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটা বই, এই একটা বই ভাই তোমার 100তে 100, গণিতে 100তে 100 পাইয়ে দিবে ইনশাল্লাহ। জাস্ট এই একটা বই, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি। এবং এইবারে 2026-এ কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার এই বই থেকে আসবে, এর বইয়ের বাইরে থেকে একটাও আসবে না, যাও গ্যারান্টি দিলাম আমি, ঠিক আছে? সো আমি আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকের খেলা কি। খেলা যদি তুমি এখনো না বুঝতে পারো, ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে এসএসসি ম্যাথ লেখা নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক কইরা তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস আছে দেখো, সৃজনশীল ক্লাস আছে তুমি দেখো, দেখলে খেলা তুমি বুঝতে পারবো যে রিফাত ভাই কি খেলাটা খেলছে আর কেন এত কমান আসে। ওকে, চ্যালেঞ্জ দিলাম, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, সো আমি আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। এখন দেখো আমরা জানি কোথায় ভাইয়া ছিলাম, দেখো আমরা এইখানে ছিলাম, এই যে দেখো বহিস্থকোণ। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা যদি কোণ সিটা যদি বের করতে চাই, আমাদের এই দুই কোণের সমষ্টি, কোণ এর মান আছে 55 ডিগ্রি, রাইট? আবার কোণ বি এর মান আছে কিন্তু 45 ডিগ্রি। তুমি যোগ করো, তাহলে যোগ করলে তুমি কত পাবা বলো তো ভাইয়া, কত পাবা বলো? 100 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি এটার মান হয়েছে কিন্তু 100 ডিগ্রি। ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝতে পেরেছো? তাহলে আমরা 8.2টা পারার জন্য কি কি শিখলাম? আমরা অধিচাপ, উপচাপ শিখছি, আমরা কেন্দ্রস্থ কোণ শিখছি, আমরা বৃত্তস্থ কোণ শিখছি, আমরা বহিস্থ কোণ শিখছি। এই কোণগুলা কিন্তু সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। যদি শেখা হয় তাহলে এখন খেলাটা একটু শুরু করি। দেখো এখন খেলা জমবে। উপপাদ্য 20, দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এই যে দেখো লেখাটা, একই চাপ কি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি দেখো এইখানে চাপ কোনটা বলো তো? এই যে দেখো বি থেকে সি পর্যন্ত, এটা কিন্তু একটা চাপ। তুমি যদি এই চাপের কথা চিন্তা করো, তাহলে এই চাপের উপরে আছে কিন্তু BAC আর BOC, এই চাপের উপরে। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই লাইনটা কিন্তু তোমার টানা মুখস্থ রাখতে হবে, এবং এটাই এখন আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল তুমি কি লিখবা? প্রথমত তুমি লিখবা যে মনে করি সেম ভাবে ও কেন্দ্র বিশিষ্ট, এটা একটা এই ও কেন্দ্র বিশিষ্ট, লেখো ও কেন্দ্র বিশিষ্ট, একটু লেখো সামথিং লেখো, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট ABC, তাহলে লেখো ABC বৃত্তে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে তুমি কি লিখবা? যেখানে BOC এটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ, লেখো কোণ BOC এটা হচ্ছে কিন্তু কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর হচ্ছে কি, এবং ভাইয়া BAC, যে কোণ BAC এটা কিন্তু বৃত্তস্থ কোণ, কারণ আমরা দেখি বুঝতে পারতেছি যে বৃত্তকে স্পর্শ কিন্তু করে গেছে, তাই না? আচ্ছা, এবং এবার লাগবা কি, প্রমাণ করতে হবে যে, লেখো যে প্রমাণ করতে হবে যে, তা প্রমাণ করতে হবে যে কি ভাইয়া বলো? যে প্রমাণ করতে হবে যে বলছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা ভাইয়া? BOC না? তাহলে লেখো কোণ BOC ইকুয়াল বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ডি মানে কি
2 আর বৃত্তস্থ কোণ মানে কোনটা বিএসি, কোণ বিএসি, এই জিনিসটা একটু লিখতে হবে। ক্লিয়ার? দেখো একেবারে ইজি না, তুমি বানিয়ে বানিয়ে লিখবা। এবার তুমি লিখবা ঠান্ডা মাথায় অঙ্কন। অঙ্কনে তুমি কি লিখবা বলো? অঙ্কনে তুমি লিখবা যে ওবি এবং ওসি যোগ করি, তারপর এবি এবং এসি, এগুলো আবার ওএ যোগ করি, এগুলো তুমি লিখবা, এবং এই ওডি পর্যন্ত বর্ধিত করি। জাস্ট এটা তোমার একটু লিখতে হবে যে এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করি। লেখো যে এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত মানে কি বলো তো? বাড়ানো। বর্ধিত করি। এতটুকু পারবা না? আমি আশা করি বুঝছো। এরপরে আসে কিন্তু ভাইয়া প্রমাণ। এখন তোমার দেখে অনেকেই ভয় পাইতে পারে যে ভাইয়া এত কঠিন কেন? কিচ্ছু না ভাইয়া, একটু দেখো ধাপ 1। তাহলে ধাপ 1-এ আমরা কি চিন্তা করব? সেম ভাবে তুমি এখানে কিন্তু ত্রিভুজ দেখতে পারতেছো। দেখো ও এ বি, এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? ও এ বি এটা একটা ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজের এটা কিন্তু একটা বহিস্থ কোণ। এই যে কোণটা যদি তুমি চিন্তা করো, আর আমরা এইমাত্র শিখছি একটা ত্রিভুজের বহিস্থ কোণ যদি থাকে, বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। এইমাত্র কিন্তু ভাইয়া তোমাকে শিখাইছি না? বলো, তুমি বলো। এইমাত্র আমি তোমাদের শিখাইছি না? শিখাইছি। এখন তুমি বলো, তুমি কোথা মানে প্রথমে কোন ত্রিভুজটা নিয়ে কাজ করবা? ও এ বি এটা একটা ত্রিভুজ, আবার ও এ সি এটাও একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ কিন্তু। তাহলে কোনটা নিয়ে কাজ করবা? এইটা নিয়ে। তুমি লেখো যে ত্রিভুজ ও এ বি, ও এ বি এ মানে এই ত্রিভুজটাতে, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ভিতরে তুমি কি লিখবা? যে ভাইয়া তুমি জানো এই কোণটা বহিস্থ কোণ, তুমি লেখো যে বহিস্থ কোণ, বহিস্থ যেই কোণটা। তাহলে বহিস্থ কোণ কোনটা ভাইয়া বলো তো? যে কোণ বিওডি। তাহলে কোণ বিওডি, আমি বলেছি মাঝখানে যে থাকে ওইটাই কিন্তু কোণ বোঝায়। মাঝখানে ও আছে, আমিও কিন্তু এখানে ও দিছে। তাহলে বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। একটা হচ্ছে ও এ বি, এই কোণ লেখো কোণ ও এ বি এই কোণ, আর ও বি এ এই কোণটা, যে কোণ ও বি এ। দেখো এই দুইজনের সমষ্টি সমান। শোনো এখানে মাঝখানে দেখো ও আছে, এটা ও, আবার ও এ বি মাঝখানে এ আছে, তার মানে এ কোণ, আবার ও বি এ মাঝখানে বি আছে, তার মানে বি কোণ। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। আমি বলতে পারি কিনা ভাইয়া? তুমিই বলো। এখন এই যে জিনিসটা যে তুমি লেখছো না, যদি তোমার পক্ষে সম্ভব হয় একটু ব্র্যাকেট দিয়া এভাবে দিয়া তুমি লিখবা যে আমরা জানি কি ত্রিভুজের, লেখো এটা একটু লিখে দাও, ভালো হবে তোমার জন্য। ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ এই যে তোমার বিপরীত দুই কোণের সমষ্টি সমান। বিপরীত, একটু কষ্ট করে লিখে দেবা, হ্যাঁ, দুই কোণের সমষ্টি সমান, সমষ্টির সমান, এটা একটু লিখবা। ঠিক আছে? পারবা না? বলো। প্রথম প্রথম যদি কষ্ট হয় লাগলে পরে লাগবা, বাট এখন আপাতত একটু শিখো, যে টেকনিকগুলো কিন্তু আসলে শিখো। এখন তুমি যদি এটা বলো, এটা কিন্তু ধাপ আমাদের 1-এ গেছে, ধাপ 1-এ। ধাপ 2-এ সেম ভাবে তুমি এখন ও এ সি এর ক্ষেত্রে এখানে বহিস্থ কোণ হইবে এইটা, তুমি সেম ভাবে তুমি এই জিনিসটা কিন্তু করতে পারো, এই কাজটা তুমি করতে পারো। অর্থাৎ এটাকে তুমি চাইলে অনেক বড়, প্রায় 2 পৃষ্ঠাও তুমি লিখতে পারো, যদি তুমি একটু বানিয়ে লিখতে পারো। এখন আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। ধাপ 1-এ আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ধাপ 2-এ আমরা অপর ত্রিভুজ নিয়ে কাজ করব। তো আমরা অনেকগুলো ধাপ বাড়াবো না। এখন আমরা যেটা করব আসলে দেখো, তাহলে এই যে ত্রিভুজটার ভিতরে যেহেতু এটা আমি কিন্তু লিখতে পারি, যেহেতু আমি এটা কিন্তু লিখেছি, তাহলে আমি কিন্তু লিখতে পারি, লেখো অতএব ত্রিভুজ এ ও বি এ, এই যে এ ও বি এ অথবা ও এ বি এ একটা বললেই হয়, বা আমি লিখি এটা, দাঁড়াও, যেহেতু আমি এখানে ও এ বি লিখছি, তাহলে ও এ বি এ লেখছো এতটুকু। তুমি এখন লিখতে পারো ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। তুমি বলবো ভাই এটা কিভাবে হইলো? দেখো কেন্দ্র দিয়ে যেদিকে যাবো ওইটাই ব্যাসার্ধ। ও এ এখানে একটা ব্যাসার্ধ, ও বিও কিন্তু একটা ব্যাসার্ধ। শুরু থেকে আমরা কিন্তু শিখে আসছি বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ভাইয়া সমান। তার মানে তুমি ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারবা না বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ভাইয়া সমান। পারবা না ভাইয়া? বলো পারবা না? তুমি পারবা না? অবশ্যই কিন্তু ভাইয়া তুমি পারবা। এবার দেখো ভাইয়া, যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি, শোনো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণও সমান। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে ত্রিভুজটা না, এই ত্রিভুজটার ভিতরে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমি একটু তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজ কোনটাকে বলে। এই জিনিসটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, খেয়াল করো, সমদ্বিবাহু ত্রিভুজ, খেয়াল করো এই যে লাইনটা না, সমদ্বিবাহু, দ্বি মানে কি? দুই, সম দ্বারা কি বোঝায়? সমান। তার মানে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান থাকে ওটাকে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। তুমি দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, আর এটা কিন্তু অসমান, তার মানে দুইটা কিন্তু সমান, এই জন্য আমি এটাকে বলতে পারি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, ঠিক সেম ভাবে তুমি এটার ক্ষেত্রে দেখো যে এই বাহুটা আর এই বাহুটা সমান,
তুমি যদি এই যে ও এ বি এই পুরো ত্রিভুজটার কথা যদি চিন্তা করো, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এইটা অসমান কারণ এটা লম্বা অনেক বড়, ওদের চেয়ে কিন্তু বড়। আমরা তো জানি ব্যাসার্ধ সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু যদি সমান হয়, তার মানে এই কোণ দুইটাও সমান, কোণ দুইটাও সমান। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে অতএব যে ও এ বি এই কোণটা, যে কোণ ও এ বি সমান সমান ও বি এ এই কোণটা, কোণ ও বি এ। পারি না? আমি লিখতে পারি না? তুমি বলো, তুমি বলো। তুমি তোমার একটু মাথা দিয়ে একটু লাগলে ভিডিওটার উপর একটা ক্লিক করো, ক্লিক করে এখানে একটু চিন্তা করো যে ভাই আসলে কি বলছে। এগুলো কি জানো? এগুলো হচ্ছে একটু নিখুঁতভাবে বোঝার বিষয়, নিখুঁতভাবে। ঠিক আছে, যে আসলে ভাইয়া কি বুঝাইছে এখানে বা কি বুঝাতে চাইছে এখানে। আমি আশা করছি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো, তাই না? যদি তুমি বুঝো, যদি এই কোণ আর এই কোণ ভাইয়া সমান হয়, তুমি খেয়াল করো, তাহলে আমি কিন্তু এই দুইটাকে একটার ভিতরেও আমি লিখতে পারি। ধরো এইটা এটা সমান হয়, তাহলে তোমরা একটু নিচে নিচে লেখো। অতএব আমি কিন্তু লিখতে পারি এই যে বিওডি, এই যে দেখো এই বহিস্থ কোণ যেটা, কোণ ভিওডি, এই যে লেখছিল না, ইকুয়াল এই ও এ বি, এই কোণ আমি কিন্তু বলছি এই কোণ, এইটা আর এইটা সমান। এই দুইটা যদি তোমার সমানই হয়, তাহলে আমি একসাথে কিন্তু লিখতে পারি। ধরো এটাকে আমি ও এ বি, আবার এটাকে আমি ও এ বি ধরতে পারি। তাহলে ও এ বি যোগ করলে কিন্তু টু কোণ ও এ বি আমি লিখতে পারি। আমি একটা ধরিয়া করব, এই ও এ বি ধরিয়া করছে। আমার কথা বুঝতে পেরেছো? ধরো এগ্য সমান সমান যদি এগ্য হয়, তাহলে এগ্যর জায়গায় এগ্যরা বসাইতে পারি না, এইটার জায়গায় আমি ও এ বি বসাইছি। তাহলে এখানেও ও এ বি আর এখানেও ও এ বি, মনে মনে চিন্তা করো। তাহলে দুইটার যোগ করলে টু কোণ ও এ বি আমি পাচ্ছি। বলো, টু কোণ ও এ বি আমি পাচ্ছি। ভাইয়া বলো, টু কোণ ও এ বি আমি পাচ্ছি, ও এ বি। তুমি বলো এতটুকু বুঝছো কিনা বলো? টু কোণ ও এ বি আমি পাচ্ছি ভাইয়া, পাচ্ছি আমি। ও এ বি বা বি এ ও সমান কথাই, ডান? এতটুকু বুঝছো? গেল আমাদের এটা ধাপ নাম্বার 1। ধাপ নাম্বার 2 আমরা পরেরটা চিন্তা করব। তাহলে ভাবো, একটু দেখো, খেয়াল করো ভাইয়া, আমরা এটা একটু চিন্তা করি পরেরটা, ধাপ নাম্বার 2। তাহলে দেখো ধাপ 2, এখন ধাপ 2-এ আমরা চিন্তা করব কোনটা নিয়ে? দেখো এই যে ও এ সি এই ত্রিভুজটা নিয়ে আমরা চিন্তা করব। দেখো যে ত্রিভুজ ও এ সি এ, সেম ভাবে আগের মতো তুমি কাজ করবা এইভাবে, যে এখানে বহিস্থ কোণ কোনটা? সি ও ডি, এই যে এই কোণটা। তাহলে তুমি লেখো যে বহিস্থ কোণ কি? কোণ সি ও টি ইকুয়াল ত্রিভুজের বহিস্থ কোণ কি? বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এই যে কোণটা, এইটা আর এইটা সমান, অর্থাৎ ও এ সি। লেখো যে কোণ ও এ সি এইটা যোগ এইটা, যে ও সি এ এই কোণটা, ও সি এ, অর্থাৎ দুই কোণের সমষ্টির সমান। লিখতে পারি না আমি? তুমি একটু ঠান্ডা মাথায় বাংলাটা একটু লিখে দিও। এবার আমরা আগেরটা যা যা করছো, এবার লাগবে কি? অতএব আবার এইটা আবার সেম ভাবে, এই যে ও এ সি আবার সেম ভাবে আগের মতো, যে অতএব ত্রিভুজ ও এ সি এ যেহেতু সমান, যদি সমান হয় তাহলে আমি কিন্তু বলতে পারি এই ও সি আর ও এ সমান। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, দুটো সমান, ও সি আর ও এ সমান। ও সি ইকুয়াল হচ্ছে ও এ। তুমি এখানে সাইডে লিখে দেবা যে ত্রিভুজের ব্যাসার্ধ কিন্তু সমান। এটা যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণও কিন্তু সমান, কোণ দুইটাও কিন্তু সমান। যে ও সি এ, যে দেখো কোণ ও সি এ ইকুয়াল কোণ ও এ সি, এই দুইটা কোণও কিন্তু সমান, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এখন এটা বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো, এখন আমরা ফাইনালি যেটা করব, যেহেতু এইটা এই ও সি এ বা ও এ সি, তুমি একটু ভাবো, যদি এইটার এইটা সমান হয়, তাহলে এই যে ও এ সি আর ওই ও সি এর জায়গায় যদি আমি ও এ সি বসাই, যে কোন ও এ সি যদি আমি বসাই, সাপোজ মনে মনে এটা যোগ করলে আমি ফাইনালি লিখতে পারি অতএব কোন সি ও ডি ইকুয়াল, এটা যদি বসাই এটা যোগ করলে টু কোন ও এ সি আমি লিখতে পারি। সিম্পল। এখন তুমি ভাবো, তুমি এটাকে 1 নাম্বার সমীকরণ ধরো, আবার তুমি এটাকে 2 নাম্বার সমীকরণ ধরো। ধাপ 3-এ আমাদের পুরো কারবারটা খেল খতম হয়ে যাবে। ধাপ 3-এ আমাদের পুরো কারবারটা শেষ হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, এখন তুমি কি করবা? 1 আর 2 যোগ করবা, 1 যোগ 2, 1-এর বাম পাশে কি আছে? কোণ ও এ বি, ঠিক আছে? কোণ ও এ বি প্লাস 2-এর বাম পাশে কি আছে? বাম পাশ যোগ করবা, সি ও ডি। আবার দেখো 1-এর ডান পাশে কি আছে? সরি এটা না, বিওডি আছে, বিওডি
দাঁড়াও একটু একটু ওয়েট করো, এটা সরি এটা না, বিওডি, কোণ বিওডি একের বাম পাশ ছিল। এরপর দেখো একের ডান পাশে আছে 2 কোণ ও এ বি, 2 কোণ ও এ বি প্লাস 2 এর ডান পাশে হচ্ছে 2 কোণ ও এ সি। এতটুকু বুঝছো? এতটুকু ভাইবো তুমি বুঝছো? এখন দেখো বিওডি আর সিওডি মানে কি, এটা হচ্ছে তোমার বিওডি এই কোণটা, সিওডি এই কোণটা, তাহলে এই দুইটা আলাদা আলাদা ভাবে না লিখে আমি ডাইরেক্ট বিওসি লিখতে পারি না? বিওসি তুমি বলো, তুমি বলবা আমি ডাইরেক্ট বিওসি লিখতে পারি না? এই কোণটা লিখতে পারি না? তাহলে আমি লিখবো কোণ বিওসি। ঠিক আছে, তাহলে তুমি কি লিখবা? কোণ বিওসি ইকুয়াল এই টু দুইটা 2 থেকে একটা 2 তুমি কমন নাও। কমন নাও মানে ভাগ করা, আমি শিখাইছি না? 2 দ্বারা 2 ভাগ করলে কাটাকাটি, এখানে থাকতেছে কোণ ও এ বি, হ্যাঁ, প্লাস এটা কাটাকাটি, এখানে থাকতেছে কোণ ও এ সি থাকতেছে। ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, বা দিয়া বিওসি দাও। এখন তুমি দেখো টু এই ও এ বি আর ও এ সি, দেখো এই ও এ বি মানে এই কোণটা আর ও এ সি এই কোণটা, তাহলে দুইটা আলাদা আলাদা না লিখে আমি বি এ সি ডাইরেক্ট আমি লিখতে পারি না? বি এ সি, তাহলে ডাইরেক্ট আমি কিন্তু লিখতে পারি এই দুইজনের পরিবর্তে 2 কোণ বি এ সি। তাহলে ফাইনালি তোমরা নিচে নিচে দেখো আমরা পাইলাম যেটা, যে কোণ বিওসি ইকুয়াল 2 কোণ বিএসি। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে বলছিল যে এই বিওসি মানে কি? এই বিওসি মানে হচ্ছে কিন্তু তোমার বৃত্তের কেন্দ্রস্থ কোণ। বিওসি মানে কেন্দ্রস্থ কোণ, এই যে দেখো এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, একটু মনে মনে চিন্তা করো। এই টু বিএসসি মানে কি? এই যে দেখো বিএসসি মানে হচ্ছে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, অর্থাৎ পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে। আমাদের বলছিল যে ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমাদের এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে বলছিল, আমরা সেটা প্রমাণ করছি। ভাইয়া ক্লিয়ার? ভাইয়া বলো, এটা হচ্ছে কিন্তু প্রমাণিত। লেখো, ঠান্ডা মাথায় লেখো, প্রমাণিত। বুঝতে পেরেছো নাকি অসুবিধা হয়েছে বলো তো? একেবারে সোজা না? একেবারে সোজা। যারা বুঝছো তোমরা কিন্তু তোমাদের কাছে এখন ইজি লাগতেছে, বাট যাদের কাছে একটু কঠিন লাগছে, একটু কষ্ট করে লাগলে ক্লাস ব্যাক করে দেখে আসবে। তারপর আমি চাচ্ছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথে যেন সে পুরো হইতে পারে। আমার কাছে যারা পড়ে আমার টার্গেটই থাকে হচ্ছে এটা, যে ম্যাথে আমি ওকে পুরো বানাই দেবো, একেবারে পুরো বানাই দেবো। তাতে তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও, তাতে তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হইলেও আমি তোমাকে পুরো বানাই দেবো ইনশাল্লাহ। এতটুকু ভাইয়া ক্লিয়ার? বলো তো, এটা একটা মাথায় রাখবা যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, এই লাইনটা একটু মাথায় রাখবা। আমি আশা করি এই 3 স্টেপে তোমাদের পুরোটাই কিন্তু কভার হয়ে গেল। এবার দেখো ভাইয়া পয়েন্টটা বলছে কি, উপপাদ্য 21 বৃত্তের একই চাপের উপর, ধরো এই যে বিডি চাপ, সাপোজ একটু ভাবো ভাইয়া, চাপ ভাবো একটু, এই যে চাপটা একটু দেখো, এই যে বিডি না, এটা একটা চাপ তো, মানে শুধু বিডি না, যেহেতু এখানে সি আছে, বিসিডি চাপ, এটা কিন্তু চাপ ভাইয়া, বিসিডি চাপ। তো বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এই চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে, দেখো একটা কি বিএডি এই কোণটা, আর একটা বিইডি এই কোণটা, এই দুইটা সমান, এটা প্রুভ করতে বলছে। এটা একেবারে সোজা। এটা পারার জন্য তুমি যদি ভাইয়া এটা পারতে চাও, তাহলে তোমার আগের উপপাদ্যটা একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু প্রুভ করছিলাম এই জিনিসটা, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো আমি কিভাবে সহজে তোমাদেরকে করাই। আর শোনো, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ থেকে যে কতগুলা এমসিকিউ বিগত বছরে আসছে তার কোনো হিসাব নাই, তার কোনো ভাইয়া হিসাব নাই, আনলিমিটেড। ওকে আচ্ছা, তাহলে তুমি দেখো সেম ভাবে তুমি কি লিখবা, আমরা জানি এখানে আমাদের লিখতে হবে, এটা শুরু করার সময় মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট, লেখো যে মনে করি, একটু প্র্যাকটিস করো, ও কেন্দ্র বিশিষ্ট। ও কেন্দ্র বিশিষ্ট কি? এ বি সি ডি ই। এখন যেহেতু বৃত্তের বাইরে এই সবগুলো আছে, তাহলে লিখতে হবে এ বি সি ডি ই বৃত্তে। ঠিক আছে, এবার তুমি লিখবা কি, এখানে একটা এই যে তোমার বিসিডি চাপের উপর দণ্ডায়মান, এটা বিসিডি চাপের উপর বলছে না, চাপের উপর, তুমি লিখবা বিসিডি চাপের উপর, লেখো চাপের উপর দণ্ডায়মান, বিসিডি চাপের উপর দণ্ডায়মান। কি দেখো এখানে একটা কেন্দ্রস্থ কোণ আমরা পাচ্ছি, এই যে এটা হচ্ছে কিন্তু কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ লেখো, বানিয়ে বানিয়ে লিখবে এগুলো, একটু 2-3 বার লেখা ট্রাই করবা, ভাইয়ের সাথে 2-3 বার লেখা ট্রাই করবা, অটোমেটিকলি পরবর্তী তুমি বানিয়ে লিখতে পারবা। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ বিও ডি, এবং বৃত্তস্থ কোণ কয়টা? বৃত্তস্থ কোণ 2টা। বৃত্তস্থ কোণগুলো হচ্ছে কি, বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি, কোণ বিএডি, এবং আর একটা হচ্ছে কি বিইডি, কোণ বিইডি।
এবার লাগবা প্রমাণ করতে হবে যে, লেখো প্রমাণ করতে হবে যে, তোমাকে কি প্রমাণ করতে বলছে? বৃত্তস্থ কোণগুলো সমান, অর্থাৎ এই বিএডি কোণ বিএডি, হ্যাঁ এইটা আর বিইডি, যে কোণ বিইডি ভাইয়া এই দুইটা কোণ সমান, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। আমার লেখা হয়তো বা হজ্জা বরলা হইতেছে, একটা তেলাপোকা ছাইড়া দিলে যেভাবে হয় না সেরকম হচ্ছে, বাট আমি একটু ফাস্ট লিখতেছি এই কারণে কিন্তু ভাইয়া এভাবে হচ্ছে, জাস্ট তোমরা বুঝো, এগুলো ভাইয়া বোঝার ব্যাপার। ওকে, তো এখন দেখো এটা একেবারে সোজা, এটা আমরা ওই যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ওইটা দিয়ে কিন্তু আমরা প্রুভ করবো, আমরা কিন্তু একটা ধাপে কিন্তু কভার করে ফেলবো, ঠিক আছে? তাহলে তুমি দেখো খেয়াল করো, তোমরা অঙ্কন লিখো, তারপর তোমরা অঙ্কন লিখতে পারবা না, অঙ্কন ওইটা আঁকবা, এরপরে তোমরা লিখে নিও। এবার আমরা লিখবো ডাইরেক্ট প্রমাণে যাব। প্রমাণের ক্ষেত্রে আমরা ধাপ ইউজ করব একটা ভাইয়া, ধাপ 1। তাহলে ধাপ 1 কি আমরা জানি বিসিডি এটা কিন্তু একটা চাপ, এটা একটা চাপ, তাই না? তাহলে তুমি লেখো যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান, লেখো। তা বিসিডি চাপের উপর দণ্ডায়মান, লেখছো এতটুকু, লিখে কমা দিবা। এখন তুমি জানো কি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এই যে বিওডি, তাহলে লেখো যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি বিওডি সমান সমান তুমি লিখতে পারো 2 কোণ বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ভিএডি, প্রথমে এটা লেখো 2 কোণ ভিএডি। এখন এই সাইডে একটু লিখতে হবে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, লেখো যে বৃত্তের, এটা লিখতে হবে ভাইয়া, বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পারবা না? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ডান, সেম ভাবে এটা আমাদের গেল। আবার তুমি লিখবা বৃত্তের এই যে কেন্দ্রস্থ কোণ কোনটা বিওডি, এই বিওডি লিখছি ইকুয়াল, এবার খেলাটা হবে, প্রথম খেলাটা গেছে এই যে বিএডি এটা নিয়ে, এখন খেলাটা হবে বিইডি, তো লেখো কোণ 2 কোণ বিইডি, সেম ভাবে তুমি সাইডে এই জিনিসটা লিখে দেবা। এখন একটা মজার বিষয় কি জানো, দেখো এইটার এই যে বিওডি আর বিওডি এই দুইটার ক্ষেত্রে তুমি যদি এটাকে ধরো 1 নম্বর সমীকরণ ধরলা, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরলা, সাপোজ এখন 1 নম্বর সমীকরণের বাম পাশ আর 2 নম্বর সমীকরণের বাম পাশ যদি সমান হয়, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি ডান পাশ সমান, আমি কিন্তু বলতে পারি। তাহলে 1 আর 2 ধরার কোনো দরকারই নাই, তুমি দেখতে পারতেছো এইটার বাম পাশ সমান, তাহলে তুমি এইটা যদি সমান হয় এটা সমান, তাহলে তুমি লেখো অতএব 2 কোণ বিএডি, মানে এই যে ডান পাশটা ইকুয়াল আবার এইটা যে 2 কোণ বিইডি, 2 কিন্তু ভাই কাটাকাটি, অতএব কোণ বিএডি ইকুয়াল কোণ বিইডি। তুমি একটু ভাবো, দেখো বিএডি কি লিখছি আমি, বিইডি, এই যে বিএডি এই কোণটা খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে বিএডি তার মানে বিএডি এই কোণটা, এই যে এই কোণটা, আর বলছে কি বিইডি, তাহলে বিইডি মানে এই কোণটা, আমাদের এইটাই কিন্তু বলছিল যে বিএডি, খেয়াল করো ভাইয়া, তাকাও, লুক তাকাও, এই জিনিসটা কিন্তু আমাদের বলছিল, এই যে দেখো সেটাই কিন্তু আমরা বের করছি, শেষ। এখন তুমি লাগবা কি প্রমাণিত। পানি ভাইয়া তুমি বলো, পানি তুমি বলবা যে ভাইয়া পানি কিনা, বুঝছো ভাইয়া এতটুকু? আমি আশা করছি সবাই কিন্তু বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝো, দেখো আমাদের এখন একটা এক্সট্রা জিনিস আমাদের শিখতে হবে। তোমরা জানো বৃত্তের কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু জানো যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এই জিনিসটা জানো না? জানো। এখন তুমি যদি জিনিসটাকে ঘুরাও, ধরো এই পুরোটাকে এই পাশে, পুরোটাকে ওই পাশে নাও, একটু শিখায় আনি, তাহলে 2 ইন্টু বৃত্তস্থ কোণ ইকুয়াল আমি এটা দিব কেন্দ্রস্থ কোণ, খেয়াল কইরো, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ। ভাইয়া তুমি তাকাও তাহলে বুঝতে পারবা। তাহলে বা তুমি জাস্ট এখান থেকে বৃত্তস্থ কোণটা রাইখা দাও, বৃত্তস্থ কোণটা তুমি রাইখা দাও, তাহলে দেখবা কি এই পাশে কিচ্ছু নাই, 1 ধরতে হবে, 2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 1/2 ইন্টু সামনে থাকতেছে কেন্দ্রস্থ কোণ। খেলা বুঝছো এইবার? বলো এইবার খেলাটা বুঝছো? খেলাটা হচ্ছে এইরকম, ধরো অনেক সময় এভাবে আসতে পারে যে বৃত্তস্থ কোণ সমান কোণটা হবে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, কিন্তু আমরা সূত্র শিখছি একটা, ওইটা থেকে কিন্তু আমরা এটা পাইলাম, মেইন সূত্র কিন্তু এটা কিন্তু তোমার মেইন সূত্র, এটা 3 স্টার দিয়ে দিলাম, এটা টানা মুখস্থ রাখতে হবে, এখান থেকে তুমি এটা কিন্তু বানাইতে পারবা। দেখো পরের উপপাদ্যটা আমরা যদি একটু খেয়াল করি, বলছে কি, বলছে এই জিনিসটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে দেখা মনে হচ্ছে কত কঠিন, বাট তুমি একটু ইজিতে শেখো, একেবারে ইজিলি শেখো।
লিখো ভাইয়া, দেখো এটা তাকাও, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা সেম ভাবে তুমি মনে করি লিখতে পারবা না, ওগুলো কি আমার এখন লিখতে হবে বলো? এখন তো একটা অন্য লেভেল আইডিয়া চলে আসছে। আমি ডাইরেক্ট শোনো, আমি ডাইরেক্ট একেবারে প্রমাণে যাই। হ্যাঁ, তোমরা ওগুলো লেখা নিও বানিয়ে বানিয়ে, ঠিক আছে ভাইয়া? কারণ অনেক টাইম লাগতেছে। দেখো প্রায় 1 ঘন্টা ওভার হয়েছে না ক্লাসটা, রাইট? তাহলে দেখো আমরা একটু সহজে শিখি। হ্যাঁ, তুমি দেখো ভাইয়া, আমি কিন্তু চাপের কথা বলছি। দেখো এখানে কিন্তু এডিবি, এটা কিন্তু একটা চাপ ভাইয়া। তো এডিবি চাপের উপর যদি তুমি চিন্তা করো, এডিবি চাপের উপর, এই মাঝখানে কিন্তু কেন্দ্র ও ভাইয়া, এই যে এ ও বি, এটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ। আমি কিন্তু এই জন্য শুরুতেই এই সিস্টেমগুলা এগুলো শেখার আগে সিস্টেম তোমার বুঝতে হবে ভাইয়া। এই জন্য আমি ফার্স্টেই বলছিলাম, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ। যদি সোজা টানা থাকে, এটাও কিন্তু ভাইয়া তোমার কেন্দ্রস্থ কোণ। মনে আছে? শিখাই দিছে। এই জন্যই কিন্তু আমি একেবারে ধাপে 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 এই জিনিসগুলো তোমাদেরকে শিখাই দিছি। শোনো, আমার সাথে যে করতেছো না, তোমার এই জাস্ট তুমি চিন্তা করো, এগুলো যদি তুমি পারো, তুমি সৃজনশীলে কোপাইতে পারবা। তুমি সৃজনশীলে কোপাইতে পারবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সৃজনশীলে তুমি যদি আমি যেগুলো এই পর্যন্ত শিখাইছি, সামনে যা আছে, চতুর্ভুজের আছে, তারপর এই যাই থাকুক না কেন, জাস্ট তুমি যদি করতে পারো, তুমি সৃজনশীলে কোপাইতে পারবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে বলতে পারি। তুমি যদি এই লেভেল পর্যন্ত যদি আসতে পারো, এত কষ্ট কইরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে, এটা কিন্তু ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের খেলা, নিখুঁত চিন্তা ভাবনা। তুমি যদি এই পর্যন্ত আসতে পারো, ইনশাল্লাহ সৃজনশীলে জাস্ট ভাইয়ের সাথে বোর্ড কোশ্চেনগুলো উড়াদুরা প্র্যাকটিস করা, বিগত বছরেরটা তুমি দেখবা, তখন তুমি দেখবা যে ভাইয়া যেগুলো করাইছে ওগুলোই ওখানে কমান আসছে। বিশ্বাস হয় না? বিলিভ হয় না? আমি তোমাদেরকে পরবর্তী লেকচারে, দেখো আমি তোমাদেরকে এই যে পরবর্তী লেকচারে এই যে সৃজনশীল কিন্তু করাবো। এটা ঢাকা বোর্ড 2025-এর একটা কোশ্চেন, 25-এ কিন্তু আসছে, সৃজনশীল করাবো, তখন তুমি বুঝতে পারবা। শোনো, তুমি যদি গণিত সাবজেক্টে, গণিতে যদি তুমি যদি এ প্লাস পাইতে চাও, এ প্লাস না, গণিতে যদি তুমি 100-তে 100 পাইতে চাও, একেবারে একটা সুন্দর সিস্টেম মাথায় রাখবা। ফার্স্টে তোমার বেসিকটা কভার করতে হবে। তুমি যে আমার ক্লাসটা দেখতেছো না, এটা কিন্তু একটা বেসিক ক্লাস। পরবর্তীতে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। টাইপ ভিত্তিক এমসিকিউ, কিসের এমসিকিউ? শুধু এমসিকিউ না, টাইপ ভিত্তিক, খেয়াল করো, টাইপ ভিত্তিক ভাইয়া অন শর্ট এমসিকিউ। তুমি যদি বলো যে ভাইয়া এটা আসলে কি, বুঝি না, টাইপের খেলাটা কি, যদি না বুঝে থাকো, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা যে এসএসসি ম্যাথ লেখা আছে, সামনে লেখা আছে নবম দশম শ্রেণী। ওখানে ক্লিক করলে তোমার কিন্তু ওই যে সেট ফাংশনের উপর আমার এমসিকিউ ক্লাস আছে, তুমি দেখো, তুমি দেখলেই বুঝতে পারবা যে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ এর খেলা কি। এরপর তোমার করতে হবে কি, টাইপ ভিত্তিক সৃজনশীল। আগে তোমার সৃজনশীল গুলা কি করতে হবে, টাইপ আকারে কিন্তু শিখতে হবে। টাইপ ভিত্তিক সৃজনশীল বা সিকিউ। এখন তুমি বলবা যে ভাইয়া সৃজনশীল সেম ভাবে তুমি এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, তারপরে কিন্তু ভাইয়া তুমি এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, তারপর এসএসসি ম্যাথ লেখা আছে সামনে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে তুমি টাইপ ভিত্তিক সিকিউ ক্লাস তুমি দেখতে পারবা। দেখো, এরপর তোমার করতে হবে কি, তোমার টাইপ ভিত্তিক, এটাও টাইপ ভিত্তিক, টাইপ ভিত্তিক ভাইয়া তোমার শিখতে হবে কি, যে শর্ট কোশ্চেন, যেটাকে আমরা বলবো এস কিউ। এসে হয় শর্ট, কিউতে হয় কোশ্চেন। শর্ট কোশ্চেন মানে এস কিউ, এই শর্ট কোশ্চেন তুমি শিখবা। তুমি যদি এই সাইকেলটা ফলো করতে পারো না, এই রোডম্যাপটা যদি তুমি ফলো করতে পারো না, 100-তে 100 আমি গ্যারান্টি দিতে পারি তুমি 100-তে 100 গণিতে পাবা ইনশাল্লাহ। জাস্ট এইভাবে তোমার ফলো করতে হবে। এবং এই যে এটা, এই সম্পূর্ণ এই পুরো সিস্টেমটা আমি তোমাদেরকে শিখাই দেবো ভাইয়া। তোমরা জানো আমার কিন্তু একটা কোর্স আছে, আমি তোমাদেরকে 2025 ব্যাচে প্রায় 5000-এর উপরে কিন্তু আমার এই গণিত ব্যাচে কিন্তু ছিল। তোমরা দেখতে পারো, আমার এই ওয়েবসাইটটা ভিজিট করলে তোমরা দেখতে পারবা। সো ইনশাল্লাহ তোমাদেরকেও এইবারে, তো গতবারে আমি 500 এমসিকিউ করাইছি, এবার তোমাদের আমি আমার বই থেকে, এই যে আমার এই বইয়ের ভিতরে যত এমসিকিউ আছে এগুলোই আমি করাই দেবো, এগুলো আমি করাই দেবো। গতবারে যেভাবে কমন আসছে ইনশাল্লাহ আমার এই ব্যাচেও এইভাবে আমি করাই দেবো। সো যারা ভর্তি হইতে চাও তোমরা কিন্তু ইচ্ছা করলে ভর্তি হইতে পারো, জাস্ট একটা কোর্স। যারা পরবর্তীতে আমার এই ক্লাস দেখবা, যেমন 2028 সাল বা পরবর্তী যে 29, আর যারা দেখবা, তোমরা যদি ভর্তি হইতে চাও বা বই যদি পেতে চাও, একটু আমার rifatacademy.com ওয়েবসাইটটা একটু ভিজিট করবা, তাহলে তোমরা কিন্তু ভাইয়া বুঝতে পারবা। ওকে, দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি, সো আমার কিন্তু গণিত এবং ইংরেজি একসাথেও আছে, তুমি চাইলে আলাদাভাবেও কিন্তু পড়তে পারো। এবং যেই গণিত এবং ইংরেজিতে ভাইয়া তোমাদের একটা ফাইনাল পরীক্ষা নিব আমি, যখন আমার কোর্সটা শেষ হবে। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, যাদের শর্ট সিলেবাস দিছে
তোমরা তোমাদের জন্যই কিন্তু কোর্সটা খোলা, এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, যাদের ফুল সিলেবাস দিছে তোমাদের জন্য, এই 2 ব্যাচের জন্য। আগে আমি শর্ট সিলেবাসটা কভার করি না, তারপর আমি তোমাদের ফুল সিলেবাসটা কিন্তু কভার করব। এবং ফাইনাল একটা পরীক্ষা নেব, ওই পরীক্ষায় যে প্রথম হবে তাকে একটা ল্যাপটপ যে দিতে হবে, তাকে একটা স্মার্টফোন, যে তৃতীয় হবে স্মার্ট ওয়াচ, যে চতুর্থ হবে তাকে একটা ক্যালকুলেটর, যে পঞ্চম থেকে 20তম হবে 20 জনকে মানে 500 টাকা করে কিন্তু দিব, অর্থাৎ টোটাল আমি 20 জনকে এই পুরস্কারটা কিন্তু ইনশাল্লাহ দিব। ঠিক আছে, এবং এই কোর্সের ফি কত? গণিতের জন্য কোর্সের ফি 510 টাকা। শোনো, আর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় আর কোনো টাকা দিতে হবে না, এই শেষ, পুরো কোর্স কমপ্লিট, পুরো বই কমপ্লিট। ইংরেজির জন্য হচ্ছে কিন্তু 410 টাকা। তুমি যদি দুইটা একসাথে ভর্তি হও তাহলে এই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা, এবং দুইটা একসাথে ভর্তি হলে টোটাল আসা হচ্ছে কিন্তু 920 টাকা। তুমি কিন্তু 820 টাকায়, তুমি কিন্তু 820 টাকায় কিন্তু যদি একসাথে ভর্তি হও 820 টাকা কিন্তু তুমি ভর্তি হইতে পারবা। এবং এখানে কি কি থাকতেছে তুমি দেখো, এখানে থাকবে বেসিক ক্লাস, থাকবে এভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ, ওয়ান শট এমসিকিউ, তোমাদেরকে 1000 এমসিকিউ কিন্তু করাবো, তারপর সৃজনশীল করাবো প্রায় 340টা, তারপরে হচ্ছে কিন্তু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে, প্রতিদিন এমসিকিউ পরীক্ষা দিতে পারবা। এবার হচ্ছে কিন্তু ওই পাশে আবার ইংরেজি গ্রামার আছে। সো A to Z তোমরা জানতে পারবা। এবং যদি বলো যে ভাইয়া কিভাবে আমি ভর্তি হব, কিভাবে ক্লাস পাবো, A to Z কবে শুরু করবেন বা কবে শেষ হবে, সো আমি যদি পরবর্তীতে, আমি তো আপনার ক্লাসটা পরবর্তীতে দেখতেছি, এখন আমি যদি ভর্তি হই আমি কি ক্লাস পাবো কি না? অবশ্যই পাবা। ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া? সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com, অথবা রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে। এখানে শুরুর দিকে আমার ভিডিওটা দেখে নিবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাস পাবা, A to Z জাস্ট এই ভিডিওটা দেখলে তুমি ভাইয়া বুঝতে পারবা। একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে কিন্তু তুমি দেখবা এখানে কি লেখা আছে। দেখো ভাইয়া, এখানে লেখা আছে এসএসসি 26 এবং 27 লেখা আছে। এইখানে একটু খেয়াল করো, এইখানে তুমি যদি যারা দুইটা একসাথে ভর্তি হতে চাও, ম্যাথ এবং ইংরেজি, এই যে দেখো ম্যাথ অ্যান্ড ইংরেজিতে যারা একসাথে ভর্তি হইতে চাও, তোমরা কিন্তু এই 820 টাকা দিয়ে কিন্তু এই কোর্সে কিন্তু ভর্তি হতে পারো। আর যারা গণিতে আলাদাভাবে ভর্তি হতে চাও, আলাদাভাবে ভর্তি হতে পারবা। আর যারা একসাথে ভর্তি হবা, তোমাদের কিন্তু এই পরীক্ষাটা যেটা নিব, এই পরীক্ষা কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের ভর্তি হতে বিন্দু মাত্র অসুবিধা থাকে, সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই যে দেখো, তোমাদের জন্য এমসিকিউ গুলা কিন্তু সাজানো আছে। এমসিকিউ এইখানে ওভারঅল এই চ্যাপ্টারে প্রায় তোমার 150টার মতো কিন্তু এমসিকিউ, 150 এমসিকিউ তোমার সলভ করতে হবে। জাস্ট প্রায় আমি যদি বলি আমার বইটা থেকে, আমি যদি বলি ভাইয়া যে এমসিকিউ এখানে টোটাল কয়টা আছে, এখানে কিন্তু তোমার অবস্থিত এটা যেটা আলাদা হবে। তো একটু খেয়াল করো, আমি যদি এই চ্যাপ্টারের কথা বলি যে এই চ্যাপ্টারে আসলে ভাইয়া আমার বইয়ের ভিতরে এমসিকিউ টোটাল টাইপ আছে কয়টা? টাইপ মানে তো নিয়ম, তোমরা কিন্তু জানো। এখানে মোটামুটি 5টা টাইপ আছে, 5 টাইপ। এই 5টা টাইপ যদি তুমি শিখো ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। 5টা টাইপ এমসিকিউ আছে। আমি যদি দেখাই, এখানে সলিউশন সহকারে আছে আমার বইয়ের ভিতরে। আমি যদি তোমাদেরকে ভাইয়া দেখাই টোটাল এই অধ্যায়ে, একটু জাস্ট ওয়েট ভাই, আমি একটু দেখাতে চাচ্ছি। প্রায় এইখানে 113টার মতো আছে। মোটামুটিভাবে আমরা আরও প্র্যাকটিস করবো, মোটামুটি আমরা 150-র মতো প্র্যাকটিস করবো। কিচ্ছু লাগবে না। যেই বোর্ডের স্টুডেন্ট হও, মাদ্রাসা বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ডে কিন্তু 2025 সালে 30টাই কিন্তু কমন আসছে আমার এই বইটা থেকে, বুঝছো? তারপর সৃজনশীল যা দিছে এগুলোই কিন্তু আসছে আমার ওই বইয়ের ভিতর থেকে। প্রমাণ পাইতে চাইলে ভিডিও আছে, আমার পোস্ট করা আছে, একটু তোমরা চাইলে দেখে নিতে পারো। আই হোপ তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। দেখো ভাইয়া, আমরা জানি কোথায় ছিলাম, এইখানে যে এক সমকোণ কিনা, এইটা আমরা কিন্তু কিভাবে করব দেখো, আমরা একটু খেয়াল করি। সো এইখানে এই ADB, দেখো এই ADB এটা কিন্তু একটা চাপ। তাহলে তুমি লিখবা কি? তুমি লিখবা ADB চাপের উপর দণ্ডায়মান। ADB চাপের উপর দণ্ডায়মান লেখো। তাহলে ADB চাপের উপর দণ্ডায়মান। এখন তুমি কি লিখবা? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ? না, এইটা লিখতে হবে। এটা ক্ষেত্রে যে বৃত্তস্থ কোণ সমান এটা লিখতে হবে। বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু, কেন লিখবে আমি বলতেছি, বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। এই জিনিসটা লিখবা, পারবা না? এইটা তো বুঝছো যে বৃত্তস্থ কোণ কোনটা, এই যে ACB। তাহলে তুমি লিখবা যে বৃত্তস্থ কোণ লেখা, অতএব কোণ ACB ইকুয়াল হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা? AOB। এটা কারণ এখানে কিন্তু একটা কোণের মতো হয়, কোণ AOB। ভাই এতটুকু বুঝছো? এতটুকু তুমি বুঝছো? তুমি বলবা যে ভাই এটা আমি কেন লিখলাম, এটা কেন লিখলাম। এখানে তোমার সাইডে কিন্তু লিখতে হবে
যে এখানে কিন্তু সাইডে লিখতে হবে, আমরা জানি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেহেতু এটা দ্বিগুণ নয় এটা অর্ধেক, তাহলে তুমি লিখবা বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সিস্টেম অনুযায়ী কিন্তু ভাই তুমি লিখবা। ওকে, এখন তুমি চিন্তা করো ভাইয়া, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি তো এটা লিখলা ভালো কথা, তুমি দেখো এই যে কেন্দ্রস্থ যে কোণটা না, এটা কেন লিখছো আমি বলতেছি, এটা কিন্তু এ ও বি, এটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু সোজা আছে, সোজা যদি থাকে ওটাকে আমরা কিন্তু বলি এক সরল রেখা, এটা কিন্তু এটা একটা সরল রেখা, আর কোণের দিক দিয়ে চিন্তা করলে এটা একটা সরল কোণ, আর এক সরল কোণে কত ডিগ্রি, 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে কি 90 লাগে 90 যোগ করলে 180 হয়, 90 ডিগ্রিতে হয় এক সমকোণ, আর 180 ডিগ্রিতে হয় দুই সমকোণ। হ্যাঁ, তাহলে তুমি আর একটা ধাপ এখানে ইউজ করতে পারো, তুমি লিখবা যে ধাপ 2, তুমি লিখবা কি ধাপ 2, লিখবা কি এখানে, এখানে কি এই যে এ ও বি, তাই না, যে কোণ এ ও বি এটা হচ্ছে, এটা সমান আমি লিখতে পারি এক সরল কোণ মানে দুই সমকোণ, দুই সমকোণ আমি লিখতে পারি ভাইয়া, যেহেতু ওরা কিন্তু সমকোণ দিচ্ছে এই জন্য আমি সমকোণ লিখবো, ঠিক আছে, এই দুই সমকোণ। তাহলে তুমি চিন্তা করো, এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিও ওই লাইনটা, তাহলে অতএব এই যে কোণ এ সি বি ইকুয়াল হাফ ইন্টু এই এ ও বি, এ ও বি। ভাইয়া তুমি একটু ভাবো, এখানে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু আমরা কি লিখতে পারি, এই এ ও বি এর জায়গায় এ ও বি সমান দুই সমকোণ, তাহলে লেখো দুই সমকোণ, আমি এই জিনিসটার জায়গায় এটা কিন্তু লিখছে, এখন নিচের দুই উপর দুই কিন্তু কাটাকাটি, তাহলে অতএব কোণ এ সি বি ইকুয়াল দুই দুই কিন্তু কাটাকাটি, কাটাকাটি করলে কত থাকে 1 থাকে, এক সামনে আছে সমকোণ, সমকোণ আমাদের এই জিনিসটাই কিন্তু বের করতে বলছিল, যে ভাইয়া আমাদের কিন্তু এই জিনিসটাই বের করতে বলছিল যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এ সি বি, এই এ সি বি খেয়াল করো এ সি বি, এই এ সি বি এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ, বৃত্তের অর্ধেক, অর্ধেক বুঝাইছে না, বৃত্তের যদি অর্ধেক বুঝায় এটাকে আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ, আর কোণ আছে এই জন্য অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ এসিবি সমান বলছে এক সমকোণ, এই এক সমকোণ আমরা প্রমাণ করছি। আমার কথা বুঝতে পেরেছো কেন আমরা বিপরীতটা লিখলাম, বিষয়টা ক্লিয়ার, একেবারে সোজা না, একেবারে সোজা, তুমি দেখো কিচ্ছু না, তুমি চিন্তা করবা এডিবি চাপের উপর দণ্ডায়মান, একটু উল্টা চিন্তা করবা যে বৃত্তস্থ কোণ হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, বাস এই কেন্দ্রস্থ কোণের জায়গায় জাস্ট এগুলো লিখে দেবা, আর আমরা জানি এ ও বি সমান বললে এটা দুই সমকোণ, এই আর কিচ্ছু না। পানি পানি বলো, আমাকে একটু জানাও পানি পানি, আমি বলছি না চ্যালেঞ্জ দিচ্ছি না তোমাদেরকে যে ভাইয়া এই অধ্যায়টা তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ বানাই দিব, বলো এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি না। এরপর আসে কিন্তু ভাইয়া চতুর্ভুজ, চতুর্ভুজ এখানে আমাদের কিন্তু শিখতে হবে, চতুর্ভুজের পরে কিন্তু আমাদের এগুলা আছে, বৃত্তের ছেদক আছে, কিচ্ছু না, এগুলো একেবারে সোজা। তো আমাদের আজকের ক্লাসটা অনেক লম্বা হয়েছে, আজকের এই পর্যন্ত তোমাদের সাথে যতটুকু আলোচনা করছি ভাইয়া, আমি আর একটা চাচ্ছি ক্লাস করাইতে তোমাদের, তোমরা পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা একটু আমাকে কমেন্টে জানাবা, এবং এটাও জানাবা যতটুকু আমি তোমাদেরকে শিখাইছি অতটুকু পানি পানি কিনা, কারণ শোনো আমরা আজকের এই ক্লাসটা যদি আমি আরো নিই আরো অনেক সময় লাগবে, কারণ আমাদের চতুর্ভুজের তোমার উপপাদ্য করতে হবে, ছেদকের আছে ওগুলো করতে হবে, পরবর্তীতে আমাদের এই যে 8.5-এ তোমার হচ্ছে বহির্বৃত্ত অন্তর্বৃত্ত, ওটার উপর আমার অনেক আগের একটা ক্লাস ছিল, চিত্র আঁকে দেখাইছি, বাট আমি চাচ্ছি নেক্সট ক্লাসে আরো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে। তোমরা পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। এবং ভাইয়া আজকে ক্লাসটা পানি পানি কিনা, এবং যারা ভর্তি হইতে চাও তোমরা খুব দ্রুত গতিতে ভর্তি হইতে পারো, কারণ আগে কোর্সটা কিন্তু অলরেডি শুরু করছি এবং এখনো ভর্তি হইতে পারো, ক্লাসগুলো সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে। এই একটা কোর্স এবং এই একটা বই ভাইয়া, তোমার কিন্তু কোনো টেস্ট পেপার লাগতেছে না, তোমার কিন্তু কোনো সাপ্লিমেন্ট কিন্তু লাগতেছে না, জাস্ট এই আমার এই বইটা নিলে, ঠিক আছে, এই একটা কোর্স এবং একটা বই, এখানে যা পড়াবো বইয়ের ভিতরে সব তুমি পাবা, সব গোছানো পাবা, তোমাকে 100-তে 100 গণিতে 100-তে 100 আমি তোমাদেরকে পাইয়ে দেবো ইনশাল্লাহ, এটা আমি চ্যালেঞ্জ করতেছি। গত বাজে 5000-এর উপর স্টুডেন্ট ছিল, তুমি চাইলে কিন্তু চেক করে দেখতে পারো, ওইখানে 5000-এর উপরে কিন্তু স্টুডেন্ট ছিল আমার গণিত ব্যাচে। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবা যে গণিত এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে কিন্তু এই যে 2024 ব্যাচে প্রায় 1,66,000-এর মতো স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে শুধু ফেল করছে গণিতে। তো গণিত যতটা তুমি ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি না। যারা সায়েন্সের স্টুডেন্ট এখানে আছো তোমরা তো মনে করতেছো ভাইয়া গণিত কোনো সাবজেক্ট হইলো, ফিজিক্স কেমিস্ট্রি করে আমাকে তো, আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি বড় মাপের একজন খেলোয়াড়, তুমি জিরো, তুমি কিচ্ছু না, তুমি খেলোয়াড় হইতে পারো না। গণিত যতটা ইজি মনে করতেছো ততটা ইজি না। তোমাকে আমি যদি বৃত্ত অধ্যায় থেকে একটা সৃজনশীল করতে দিই তুমি হা করে থাকবা, আ করে থাকবা, বিষয়টা বুঝতে পেরেছো? তোমাকে যদি আমি ত্রিকোণমিতি দিয়ে যদি একটু হালকা পেঁচায় দিই তুমি হা করে থাকবে এভাবে, তোমাকে আমি যদি পরিমিতি দিয়ে যদি কোশ্চেন দিই এভাবে হা করে থাকবা, বীজগণিতিক রাশি দিয়ে যদি কঠিনতা দিই তুমি হা করে থাকবা।
এটা কি তুমি মানো? তো গণিত যতটা তুমি ইজি মনে করতেছো ভাইয়া, ততটা কিন্তু ইজি না। আমি আবারও বলতেছি, গণিতে 2024 সালে 1,66,000 স্টুডেন্ট ফেল করছে। 2025 রেজাল্ট কিছুদিনের ভিতরে কিন্তু দিবে, তখন তোমরা শুনতে পারো যে কতজন কিন্তু ফেল করছে। যদি ফেল করে কোনো স্টুডেন্ট, এই গণিত সাবজেক্টে ফেল করবে। সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের স্টুডেন্ট মিলায় কিন্তু গণিতে কিন্তু ওরা বাজে। এই গণিতে যাতে তুমি ফেল না করো, এই জন্য রিফাত ভাইয়ের এই টাইপ ভিত্তিক এই ম্যাথ বই এবং এই বইয়ের ভিতরে যা আছে এগুলোই আসবে। আমি আবারও বলতেছি, এই বইয়ের ভিতরে যা দিছি এগুলোই আসবে এবং আমি যা পড়াবো সেগুলো ইনশাল্লাহ আসবে। 5,000-এর উপরে কিন্তু স্টুডেন্ট 25 ব্যাচে কিন্তু ভর্তি ছিল। ইনশাল্লাহ এবার কোপ হবে। 2026 সালে শর্ট সিলেবাস দিছে, একেবারে পুরোই কোপ হবে, কোনো কথা নাই, জাস্ট কোপ আর কোপ। ওকে, কথা থাকবে একটা, গণিতে 100-তে 100 পাইতে হবে, সহজ কথা। এবং আমি তোমাদেরকে 100-তে 100 আমি পাইয়ে দেবো। জাস্ট আমি আমার দিক দিয়ে চেষ্টা করব, তোমরা তোমাদের দিক দিয়ে একটু পরিশ্রম করতে হবে, দেখবা 100-তে 100 ইনশাল্লাহ। ওকে, তাহলে খেলা হবে। এবং যারা বইটা অর্ডার করতে চাও, ওয়েবসাইটে যাও, rifatacademy.com ওয়েবসাইট থেকে তোমরা বইটা দ্রুত গতিতে নিয়ে নিতে পারো। এবং ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য বইটা আসতেছে, জাস্ট একটু অপেক্ষা করো, কিছুদিনের ভিতরে কিন্তু আমি, তোমরা ওই ওয়েবসাইটটা একটু চেক করবা, ওখানে একটু কিছুদিন পর ওয়েবসাইটে চেক করলে ওখানে তোমরা দেখতে পারবা। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। সো খেলা হবে, দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আজকে ক্লাসটা পানি কিনা আমাকে একটু জানাও, পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা আমাকে একটু ভাইয়া জানিও। সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।